তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু কুইকলি কমেন্টে জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম। ওয়েব অ্যাপ থেকে ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছ সব? ফেসবুক লাইভ ঠিক আছে। ওয়েব অ্যাপ না, আজকে লাস্ট ক্লাস না। এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস মিনিমাম। আজকে লাস্ট ক্লাস না। দেখো, আজকে যে টপিকটা পড়াবো ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং জেনেটিক কোড। এখানে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে ডিএনএ রেপ্লিকেশন যে পার্টটা আছে এটা, কারণ রেপ্লিকেশন পার্টটা সৃজনশীলে আসে। ট্রান্সক্রিপশন হঠাৎ হঠাৎ সৃজনশীলে আসে, ট্রান্সলেশন সেভাবে করে সৃজনশীলে কিন্তু আসে না। ট্রান্সলেশনের বেসিকটুকু জানলেই চলে যায় ট্রান্সলেশন আসলে কি কী কী লাগে এখানে। তাহলে দেখো ডিএনএ রেপ্লিকেশন, আমি একটু কিছু জিনিস আমি তোমাদের একটু বই থেকে দেখাবো। রেপ্লিকেশন যে পার্টটা আছে এখান থেকে মনে রাখতে হবে রেপ্লিকেশনের জন্য 3টা অনুকল্প আছে, 3টা পদ্ধতির নাম উল্লেখ করা আছে। একটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি, আরেকটা হচ্ছে অর্ধরক্ষণশীল অনুকল্প, আরেকটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। এই 3টা আছে, সংরক্ষণশীল, অর্ধরক্ষণশীল এবং বিচ্ছুরণশীল। যেটা এমসিকিউতে খুব আসে, ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধরক্ষণশীল পদ্ধতিতে বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, বা এটাকে ইংলিশে বলা হয় সেমি কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ পদ্ধতি। ইংলিশে এটাকে কি বলা হয়? সেমি কনজারভেটিভ পদ্ধতি। সাউন্ড কম, ওয়েব অ্যাপ সাউন্ড ঠিক আছে? ঠিক আছে। ফেসবুকে কি সাউন্ড আসলেই কম? দাঁড়ান আমি চেক করি। এবং বিচ্ছুরণশীল ঠিকই তো আছে, এটা এমসিকিউতে সাউন্ড তো ঠিকই আছে। দেখো, এর মধ্যে অর্ধরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতিটা আমাদের পড়তে হবে, এটা আমি তোমাদের দেখাবো। অর্ধরক্ষণশীল পদ্ধতিতে কি করে দেখো, এই প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ অণু থেকে দুটি নতুন ডিএনএ তৈরি হয়। নতুন সৃষ্ট ডিএনএটির প্রত্যেকটিতে একটি মাতৃসূত্র এবং অণুটিতে নতুন সূত্রক থাকে, এই জন্য একে অর্ধরক্ষণশীল অনুকল্প বলা হয়ে থাকে। এবং এটা ঠিক ধরা হয়েছে, বাকি দুটা দরকার নেই। একাডেমিক লাইফে পড়ছো অনেক, ঠিক আছে ফাইন, এখন আর দরকার নেই। তাহলে অর্ধরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতি, এটাই পরীক্ষা আসে। সেমি কনজারভেটিভ বা অর্ধ রক্ষণশীল পদ্ধতি। এই পদ্ধতির সামারি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে নতুন যে দুটো ডিএনএ তৈরি হবে সেই দুটো ডিএনএটা আদি ডিএনএর অর্ধেক পাবে আর নতুন করে বাকি অর্ধেক তৈরি হবে। তো এটাকে আমি তোমাদের একটু দেখাই কেমন হয় ব্যাপারটা। ধরো তোমার এটা হচ্ছে প্রাথমিকভাবে থাকা ডিএনএ, তুমি প্রথম যে তোমার ডিএনএ ছিল সেটা হচ্ছে এটা। তোমার প্রথম ডিএনএটা এটা। এইখান থেকে যে নতুন দুটো ডিএনএ তৈরি হবে, এইখান থেকে যে নতুন দুটো ডিএনএ তৈরি হবে, তো ধরো এ একটা এইদিকে হবে, এ একটা এইদিকে হবে, নতুন ডিএনএ। নতুন যে ডিএনএ তৈরি হবে তার মধ্যে এই এবং এই
নতুন যে ডিএনএটা তার একটা থেকে কিন্তু আমি দুটো ডিএনএ পাইলাম, হ্যাঁ, একটা থেকে কিন্তু আমি দুটো ডিএনএ পাইলাম। নতুন ডিএনএতে অর্ধেকটা আসছে সবুজ থেকে, অর্ধেকটা আসছে হলুদ, নতুন করে তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি হলুদ যে সূত্রকটা, এটা নতুন সূত্রক, নতুনভাবে তৈরি হয়েছে, নতুন সূত্রক বা নতুন হেলিক্স, এবং সবুজটা হচ্ছে পুরাতন সূত্রক। এবং এভাবে করে দুটো ডিএনএ তৈরি হয়েছে। তাহলে একটা থেকে দুটো ডিএনএ তৈরি হওয়াকে কি বলে? একটা থেকে দুটো ডিএনএ, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এটা তো আমরা পড়তেছি। তাহলে এখানে আমরা বলতে পারি ডিএনএ টু ডিএনএ প্রোডাকশন ইজ নোন অ্যাজ রেপ্লিকেশন। এটাকে আমি ডিএনএ রেপ্লিকেশন বলি। এবং এই রেপ্লিকেশন বা অনুলিপন পদ্ধতিটা অর্ধেকটা পুরাতন, অর্ধেকটা নতুন, এই জন্য এটাকে বলা হয় অর্ধরক্ষণশীল পদ্ধতি। এটাই মাঝে মাঝে সৃজনশীল অনুধাবনে আসে, কেন এটাকে অর্ধরক্ষণশীল পদ্ধতিতে বলে। আমরা গত দিন যখন আমরা ক্লাস করছি সেখানে কিন্তু আমরা উদ্দীপকের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন এরকম দেখছিলাম যে কিভাবে একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হয়। এটা কিন্তু বেশ কয়েকটা সৃজনশীল কিন্তু আমরা দেখছিলাম, সেখানে আমরা এই পদ্ধতিটা বেশি কার্যকর। ঠিক আছে, এখন এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য তোমার কি পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা তোমাদের সৃজনশীলে আসবে। তাহলে তুমি যদি অনুধাবনে আসে এটাকে কেন অর্ধরক্ষণশীল পদ্ধতি বলে, তখন তুমি বলবা নতুন যে দুটি ডিএনএ তৈরি হয় সেই ডিএনএর অর্ধেক সূত্রক থাকে নতুনভাবে সৃষ্ট এবং বাকি অর্ধেক আসে পুরাতন ডিএনএ থেকে। যেহেতু পুরাতন ডিএনএ থেকে অর্ধেক সূত্রক তৈরি হয়েছে এই জন্য এটাকে অর্ধরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ পদ্ধতি বলে। অনুধাবনের জন্য এইটুকু ঠিক আছে, বাট সৃজনশীলের প্রয়োগ এবং উচ্চতরা তো এখানে এইটুকু আনসার করলে তোমার চলবে না, তাই না? প্রয়োগের উচ্চতরার জন্য তুমি এখন কি করবা? যদি তোমাকে বলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করো, তখন তুমি কি করবা? তখন তুমি বলবা কয়েকটা কথা দিয়ে শুরু করবা ধাপে ধাপে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে ডিএনএ এর যে স্থান থেকে, আমি যেভাবে বলতেছি সেভাবে তুমি সৃজনশীল লিখবা, হ্যাঁ। ডিএনএ এর যে স্থান থেকে রেপ্লিকেশন অনুলিপন শুরু হয় সেটাকে বলে অরিবিন্দু, সেটাকে বলে অরিবিন্দু। অরি শব্দটা আসছে অরিজিন থেকে। অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে উৎপত্তি বা সৃষ্টি। অরিজিন মানে কি? উৎপত্তি বা সৃষ্টি। ওকে, তাহলে এই অরিবিন্দু একটা ডিএনএর বহুত জায়গায় হতে পারে, একটা ডিএনএর মধ্যে অনেকগুলো জায়গা থেকে এরকম তৈরি হতে পারে। একেবারে যে এক জায়গা থেকে তৈরি হয় পুরো ডিএনএটা তৈরি কপি হইতে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের ডিএনএ তো অনেক লম্বা, এক লাইন থেকে তৈরি হয় একদম শেষ পর্যন্ত মাথায় পর্যন্ত যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা ডিএনএর ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় এরকম রেপ্লিকেশন শুরু হয়। যেমন একটা এমসিকিউ তোমাদের বইয়ে দেওয়া আছে, ড্রোসোফিলা মাছের 50,000 জায়গায় এই অরিবিন্দু হতে পারে। ড্রোসোফিলা মাছের 50,000 জায়গায় এই রেপ্লিকেশন শুরু হতে পারে। তারপরে কি হবে? এবার অরিবিন্দুতে, এবার না, শুরুতে এভাবে লিখবা, শুরুতে অরিবিন্দুতে হেলিকেজ এনজাইম, শুরুতে অরিবিন্দুতে হেলিকেজ এনজাইম কি করে? ডিএনএর হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে দেয়। হাইড্রোজেন বন্ধন কেটে সামনে অগ্রসর হয় এবং ওয়াই, এইভাবেই তোমরা লিখবা। আমি যে প্রশ্নটা লিখে দিচ্ছি কারণ সৃজনশীল আসে, তোমরা অনেকে আনসার করতে পারো, যেটা আমি নিজের হাতে লিখে দিচ্ছি। এবং ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। ওয়াই আকৃতির কি তৈরি হয়? রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। তাহলে এখন আমার চিত্র আঁকানোর সময় হয়েছে। আমি যে চিত্র আঁকাবো তোমার পরীক্ষা হলে এটাই আঁকাবা, এভাবে চিত্র আঁকানোর চেষ্টা করবা। আমরা সবুজ কালি দিয়ে আঁকাই। তাহলে যেটা করবা তোমরা, ধরো ব্যাপারটা এরকম ছিল, ডিএনএটা আগে এও না, এখন আঁকাও না, ডিএনএটা এই অবস্থায় ছিল পেঁচানো।
এরকম অবস্থা পেঁচানো ছিল। ওকে, এখান থেকে যেটা হয়েছে, এই ধরো ডিএনএর 3 4 5, এখন একাও না, আমি বুঝাচ্ছি। 3 4 5, এটা একটা পাক, 1 2 3 4 5, এটা একটা পাক। 10টার পর পর একটা পাক খায়, তোমরা এটা জানো। ওই 10টার পর পর একটা করে পাক খাবে, ঠিক আছে? এরকম একটা গঠন এখানে আছে। এখন দেখো যে বিষয়টা ঘটবে, ধরো এটা আমার অরিবিন্দু, এটা আমার অরিবিন্দু, এই জায়গায় অরিবিন্দু। এখান থেকে হেলিকেজ এনজাইম আসবে, ধরো এই একটা হেলিকেজ এনজাইম, এটা হেলিকেজ এনজাইম, এবং সে সামনের দিকে অগ্রসর হবে হাইড্রোজেন বন্ধন কাটতে কাটতে, অর্থাৎ ডিএনএটাকে কাটতে কাটতে সে সামনের দিকে আগাবে। তাহলে এটাকে আমরা কেমনে আঁকাবো চিত্রটা? এভাবে মুছে দিব, মেন চিত্রটা এখন আঁকাবো আমি। এতক্ষণ তো বুঝাইলাম তোমাদেরকে। দেখো মেন চিত্রটা কেমন হবে। এই এই তার মানে এখানে পাকটা খুলে গেছে। পাকটা খুলতে হেল্প করছে কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। এটাকে একটু বড় করে দিই। পাকটা খুলে গেছে। পাকটা খুলতে এখানে অনেকগুলো পাক খুলে গেছে। এই পাকটা খুলতে হেল্প করছে কি? হেলিকেজ এনজাইম। এবং এই জায়গায় এ দেখাবে এখনো পাক আছে। হেলিকেজ বা হিলিকেজ দুটোই বলতে পারো, হেলিকেজ বা হিলিকেজ। সে কি করছে? এখানে পাকটা খুলে দিছে। তাহলে আমরা এখানে এই কালি ব্যবহার করি, এই কালি ব্যবহার করি। এটা বোঝানোর জন্য এটা হেলিকেজ এনজাইম, হ্যাঁ। এবং এটাকে ভরাট করে দিই। হেলিকেজ এনজাইম সে কেটে ফেলছে। এখন তোমাদের 5 প্রাইম টু 3 প্রাইমের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আমরা জানছিলাম ডিএনএর এই প্রান্তটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা 3 প্রাইম, ঠিক এর অপোজিটের এই প্রান্তটা তাহলে কি হবে? 5 প্রাইম। আর ওই প্রান্তটা 5 প্রাইম ছিল বলে এই প্রান্তটা হবে 3 প্রাইম। এটা তোমাদের হয়তো মনে আছে। এদিকে 5 প্রাইম প্রান্ত থাকলে ওইদিকে 3 প্রাইম, উপরে 3 প্রাইম থাকলে ওইদিকে 5 প্রাইম। এটা তো তোমাদের ডিএনএর গঠন তোমরা জানো, একটা একটার উল্টা। এটা তোমরা জেনে গেছো আগের ক্লাসে ডিএনএ গঠন যখন তোমরা শিখছো। তাহলে এখানে কাটছে, কেটে সামনের দিকে অগ্রসর হয়েছে, ঠিক আছে? এখন আমরা ডিএনএর ক্ষারগুলোকে দেখাই দিই, যে ক্ষারগুলোকে কাটছে, এই ক্ষারগুলোকে কেটে ফেলছে। এগুলো বন্ধনযুক্ত ছিল, ডিএনএর সিঁড়িতে বন্ধনযুক্ত ছিল, এগুলোকে কি করে ফেলা হয়েছে? কেটে ফেলা হয়েছে। এখন দেখো এই যে তুমি কেটে ফেলছো, অ্যাকচুয়ালি তুমি কি হাইড্রোজেন বন্ধন কাটছো? তুমি কাটো নাই, তোমার হেলিকেজ এনজাইম কাটছে। এখন এখানে কি আবার হাইড্রোজেন বন্ধন যুক্ত হয়ে যেতে পারে না? পারে কি না? পারে। এখানে কিন্তু পাকও খুলে গেছে। আগে কিন্তু পাক ছিল, এখন কিন্তু কি নাই? কোনো পাকও নাই। এটা আবার নতুন করে কি হয়ে যেতে পারে? নতুন করে কিন্তু পেঁচাও যেতে পারে। ওকে, দুটো ঘটনা ঘটতে পারে। একটা কি, যে তারা যেই হাইড্রোজেন বন্ধন ছিল সেই হাইড্রোজেন বন্ধনটা আবার যুক্তও হয়ে যেতে পারে। ওকে, আবার যেই পাক লাগানো ছিল সেই পাকটা আবার কি হয়ে যেতে পারে? নতুন করে তৈরি হয়ে যেতে পারে। তাহলে এখন তোমাকে এই দুটা কাজ থেকে কি করতে হবে? দুটা কাজ থেকেই আটকাইতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটা কাজ থেকে আটকানোর জন্য প্রথমে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে ট্রোপো আইসোমারেস এনজাইম। কি এনজাইম? ট্রোপো আইসোমারেস এনজাইম। তুমি একটা কাজ করো, উপরে আবার একটা সবুজ কালি ব্যবহার করো এখানে, এবং বলো এর নাম হচ্ছে ট্রোপো আইসোমারেস। ট্রোপো আইসোমারেস। এই ট্রোপো আইসোমারেস এনজাইম কি করবে? এটা পেঁচায় যেতে বাধা দিবে। খুলে ফেলছি তো ফেলছি, এটা যাতে পেঁচায় না যায়। এবং আরেকটা এনজাইম আছে যার নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই যে এটা এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সে কি করবে? সে এটাকে পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি হতে বাধা দিবে। তাহলে ট্রোপো আইসোমারেস কি করলো? পেঁচা যেতে বাধা দিল। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করলো? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটাকে হাইড্রোজেন বন্ধন পুনরায় এইটুকুর মধ্যে, এইখানে দূর থেকে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি এগুলো কি? অ্যাকচুয়ালি এগুলো তো হচ্ছে অ্যাডেনিন,
গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, সাইটোসিন, অ্যাডেনিন। তাহলে তার অপোজিটে কি আছে? থায়ামিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, গুয়ানিন, থায়ামিন। এখন তারা দূরে তারা আছে, তারা কেটে গেছে, ফাইন, বা তারপরে কিন্তু তারা চাইলে দূর থেকেও কিন্তু কি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। দূর থেকেও কিন্তু তারা কি করতে পারে? হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই কাজটা যাতে না করতে পারে এইটাকে আটকাই দিল কে? এটাকে আটকাই দিল গাইরেস এনজাইম। কোন এনজাইম? সরি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এনজাইম। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এনজাইম। তাহলে ট্রোপোআইসোমারেস এদেরকে পুনরায় পাক খাইতে বাধা দিল এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এদেরকে পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি হতে বাধা দিল। এবং এই পুরো জিনিসটা দেখতে একটা ওয়্যারের মতো লাগতেছে না? দেখো তো, আমরা এটাকে কি বলি? টিউনিং ফর্ক বলি ফিজিক্সে। বাড়ি দিয়ে কানে ধরলে কি হয়? শব্দ হয়, টিউনিং ফর্ক বলি আমরা এটাকে। তো এইখানেও দেখতে তো এটা ওয়্যারের মতো হয়ে গেছে, রাইট? দেখো তো ওয়্যারের মতো না এটা দেখতে? ওয়্যারের মতো। এই ওয়াই এরকমই দেখতে, টিউনিং ফর্কের মতো দেখতে। ফর্ক মানে কি? কাটা, কাটা চামচের মতো। কিন্তু সে টিউন তৈরি করবে না, রেপ্লিকেশন করবে। এই জন্য এটার নাম রেপ্লিকেশন ফর্ক। এই জন্য এটাকে বলা হয় ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক। এটাই হচ্ছে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক, ঠিক আছে? এটাকে বলে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক। তাহলে এই কথাটা লিখছিলাম আমরা যে শুরুতে ওয়ার বিন্দু থেকে হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধন কেটে সামনে অগ্রসর হয় এবং ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। তারপরে ওই পয়েন্টগুলো লিখে ফেলবা। তারপরে ওই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো লিখে ফেলবা। আমি লিখে দিচ্ছি নতুন পয়েন্টগুলো। সেগুলো কি কি? 3 নম্বর পয়েন্টে লিখে ফেলবা যে ট্রোপোআইসোমারেস এনজাইম, ট্রোপোআইসোমারেস এনজাইম পুনরায় ট্রোপোআইসোমারেস এনজাইম পুনরায় স্ট্র্যান্ড দুটিকে, মানে সূত্র দুটিকে, স্ট্র্যান্ড দুটিকে পেঁচিয়ে যেতে বাধা দেয়। এই ট্রোপোআইসোমারেসের আরেক নাম গাইরেস। এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এনজাইম হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন সূত্র দুটির মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে বাধা দেয়। এনজাইম সূত্রক দুটির ক্ষারকের মাঝে হাইড্রোজেন বন্ড তৈরি হতে বাধা দেয়। লিখে ফেললাম, ওকে? এবার আসল বর্ণনা শুরু হবে। তাহলে এতক্ষণ কি নকল বর্ণনা দিছি? না। পরে অন্যটা একটু দেখি তো ওষুধটা। বাধা দেয়। এবার আসল কার্যক্রম শুরু। দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া শুরু করবে। 5 থেকে 3 দিকে ডিএনএ থেকে ডিএনএ কপি হবে, নতুন ডিএনএ তৈরি হবে। কোন দিকে? 5 থেকে 3 দিকে নতুন ডিএনএ তৈরি হবে। 5 থেকে 3, একটা মিনিট দাঁড়াও দেখি। ডাইক্লোফেনাক সোডিয়াম অপশন, হ্যাঁ চলবে, এটা ঠিক আছে। কিছু করে না, ব্যথার ওষুধ তো সবই এই অবস্থায়। ওইটাও একই, এটাও একই। এটা হচ্ছে একটা খাই ফেলতে পারেন, গ্যাসের ওষুধ খায়। এবার দেখো কি হবে, 5 থেকে 3 দিকে নতুন সুতা তৈরি হবে। তো নতুন যে সুতাটা তৈরি হবে সেটা 5 থেকে 3 দিকে যাবে। তাহলে দেখো, এটা হচ্ছে 5 প্রাইম, এদিকে হচ্ছে 3 প্রাইম। খেয়াল করো, এদিকে 5 প্রাইম, ওইদিকে 3 প্রাইম। তাহলে নতুন সুতা যখন তৈরি হবে তখন এভাবে তৈরি হবে, রাইট? এভাবে তৈরি হবে। তখন তার এটা হবে 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম, রাইট? এই যে এটা 5 হলে এটা 3 হবে অপোজিটে। তাহলে এটা ডিরেকশন কোন দিকে থাকবে? এইদিকে। এটা ডিরেকশন কোন দিকে থাকবে? এইদিকে। এটা বুঝাইছি। নতুন যে সুতা তৈরি হবে এটা 5 থেকে 3 দিকে তৈরি হবে। উপরটা দিয়ে বুঝাই। দেখো, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। নতুন সুতা তৈরি হবে এইভাবে। তখন এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 3, কারণ এখানে 3 আছে, তাহলে এটা 5। এবং ডিরেকশন হবে কোন দিকে? এইদিকে। তাহলে একটা ডিরেকশন হবে এইদিকে, আর একটা ডিরেকশন হবে এইদিকে। অর্থাৎ একটা এই মুখে যাবে, আরেকটা এই মুখে যাবে। দুটো দুই দিক থেকে হবে, মানে একটা বিপরীত, ঠিক আছে? এটা বিপরীত, ওকে? এবার দেখো কি হবে, যে কোনোটা শুরুতে একটা প্রাইমার তৈরি হবে, আরএনএ প্রাইমার তৈরি হবে। তাহলে এইখানে এটা হবে এই দিক থেকে এইদিকে। তাহলে এইদিকে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে, আরএনএ প্রাইমার। বেশ কয়েকটা আরএনএ অণু নিয়ে, আরএনএ নিউক্লিওটাইড মিলে তৈরি হবে আরএনএ প্রাইমার।
আরএনএ নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে একটা আরএনএ প্রাইমার। এদিকে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে, সেম এদিকে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে। আরএনএ প্রাইমার কয়েকটা আরএনএ ক্ষার নিয়ে, এটা নিয়ম। প্রথম দিকে আরএনএ এর ক্ষার দিয়ে একটা আরএনএ প্রাইমার তৈরি হবে, আরএনএ প্রাইমার। তাহলে একটা প্রান্তে আরএনএ প্রাইমার তৈরি করবে, কে তৈরি করবে আরএনএ প্রাইমার, প্রাইমেজ এনজাইম। তাহলে এটাকে এখন আমাদের লিখতে হবে উভয় প্রান্তে, কয় নাম্বার পয়েন্ট ছিল, 5 নাম্বার পয়েন্ট। এরপরের যে পয়েন্টটা এখানে আমাদের লিখতে হবে যে কি তৈরি হবে, আরএনএ প্রাইমার তৈরি হবে। দেখো খেয়াল করে, আমরা কিন্তু ডিএনএ বানাচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু ডিএনএ বানাচ্ছি, বা ডিএনএ বানানোর জন্য কিন্তু আমাদের একটা আরএনএ তৈরি করা লাগতেছে, ঠিক আছে। কি তৈরি করা লাগতেছে, আরএনএ তৈরি করা লাগতেছে, কারণ এই আরএনএটা দিয়ে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, ঠিক আছে। তাহলে এভাবে লিখবা, প্রাইমেজ এনজাইম ব্যবহার করে উভয় সূত্রকের দুই প্রান্তে, 3 ওয়েস প্রান্ত বলতে পারো, হাইড্রোক্সিল 3 প্রান্ত, 3 প্রাইম প্রান্তে, এটা না লিখলেও চলবে, 3 ওয়েস এটা অপশনাল, প্রান্তে আরএনএ প্রাইমার গঠন হয়। প্রথমে তুমি আরএনএ প্রাইমার তৈরি করলা, প্রথম থেকে তুমি কি করলা, আরএনএ প্রাইমার তৈরি করলাম আরএনএ প্রাইমার দেখার পরে আমাদের কি করতে হবে, এইখান থেকেই এবার এই আরএনএ প্রাইমার ওইখান থেকেই 5 থেকে 3 দিকে, আরএনএ প্রাইমার এই সাইড থেকেই 5 থেকে 3 দিকে নতুন ডিএনএ কপি হইতে হইতে সামনের দিকে আগাবে। 5 থেকে 3 দিকে নতুন ডিএনএ কপি হইতে হইতে সামনের দিকে আগাবে। কোন দিক থেকে, 5 থেকে 3 দিকে, এই যে এইভাবে 5 থেকে 3 দিকে কপি হইতে হইতে সামনের দিকে আগাবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, অর্থাৎ নতুন যেই ডিএনএটা তৈরি হবে সেইটার 5 থেকে 3 দিকে সামনের দিকে অগ্রসর হবে প্রাইমারের পর থেকে। এটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। কোন এনজাইম এখানে হেল্প করবে, আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ 3 এনজাইম এখানে হেল্প করবে। এই যে এই এনজাইমটার নাম কি, ডিএনএ পলিমারেজ 3। এনজাইমটার নাম কি, ডিএনএ পলিমারেজ 3। কোন এনজাইমটা হেল্প করবে, ডিএনএ পলিমারেজ 3। এবং এই সাইডেও একই কাজ হবে এই দিক থেকে, কিন্তু এখানে কিছু দূর হওয়ার পর আটকায় যাবে, এরকম এদিকেও একই কাজই ঘটবে, কিছু দূর হওয়ার পর আটকায় যাবে। ডিএনএ পলিমারেজ 3 কাজটা করবে, কিন্তু কিছুক্ষণ পর আটকায় যাবে। যখন আটকায় যাবে তখন আবার একটা প্রাইমার তৈরি হবে, এবং তারপর সেখানে আবার ডিএনএ পলিমারেজ 3 এসে সামনের দিকে আগাবে, কিছুক্ষণ যা আবার আটকায় যাবে, এভাবে আটকাইতে যাবে। আবার একটা প্রাইমার তৈরি করবে, প্রাইমার তৈরি করার পরে আবার ডিএনএ পলিমারেজ 3 সামনের দিকে আগাবে এবং আবার থেমে যাবে। এভাবে থামতে সামনের দিকে এটা আগাইতে থাকবে। একটা সুতা একটানা যাবে, আরেকটা সুতা কিছুক্ষণ পর থেমে যাবে। যে সুতা একটানা যাবে সেটার নাম হবে লিডিং সূত্রক, লিডিং স্ট্র্যান্ড মানে সূত্রক। আর যেটা থেমে যাবে সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড, ল্যাগিং স্ট্র্যান্ড, একটা একটানা যেতে থাকবে আর একটা থেমে যাবে। এবার দেখো ল্যাগিং স্ট্র্যান্ডের থেমে গেছে, একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, এটা তো একটানা হয়ে গেছে। এখন এই যে এগুলো কি প্রাইমার না, এগুলো তো প্রাইমার, এই যে হলুদগুলো তো প্রাইমার, এবার এই প্রাইমারগুলোকে সরাই ফেলতে হবে। এই প্রাইমারগুলোকে সরানোর জন্য এখানে লাগবে ডিএনএ পলিমারেজ 1 এসে এই প্রাইমারগুলোকে সরাই ফেলবে পরের ধাপে। তাহলে এটা তোমরা আঁকাবা না, এইভাবে আঁকাবা। প্রাইমার এসে কি করবে, ডিএনএ পলিমারেজ 1 এসে প্রাইমারগুলোকে সরাই ফেলবে, ডিএনএ পলিমারেজ 1 এসে প্রাইমারগুলোকে সরাই ফেলবে, ডিএনএ পলিমারেজ 1 এসে প্রাইমারগুলোকে সরাই ফেলবে। তাহলে ডিএনএ পলিমারেজ 3
কপি করতে করতে কাইছে ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারগুলোকে সরাই ফেলছে। তাহলে এখন দেখো এই কথাগুলো আমি লিখি। আর 6 নম্বরে কি হবে পরের ধাপে? এবার ডিএনএ পলিমারেজ 3 ডিএনএ পলিমারেজ 3 নিউক্লিওটাইড যুক্ত করতে করতে, কারণ আমরা জানি যেগুলো যুক্ত হয়েছে সেগুলোকে নিউক্লিওটাইড বলে, নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি হয়। নিউক্লিওটাইড যুক্ত করে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হবে এবং একটি সূত্রক নিরবিচ্ছিন্ন ভাবে অগ্রসর হবে, যাকে বলে লিডিং সূত্রক, আরেকটা সূত্রক থেমে থেমে যাবে, যাকে বলা হবে ল্যাগিং সূত্রক। অপর সূত্রকটি থেমে থেমে যাবে, যাকে বলে ল্যাগিং সূত্রক। এরপরে কি হবে? প্রাইমারগুলোকে প্রাইমার তো আরএনএ, এগুলো তো রাখা যাবে না, তাই না? প্রাইমারগুলোকে ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত করে, প্রাইমারগুলোকে ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত করে, প্রাইমারগুলোকে ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত করে ডিএনএ পলিমারেজ 1 এনজাইম। 1 কিন্তু তারপরে তো একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি? লিডিং সূত্রক তো ঠিকঠাকই আছে, ল্যাগিং সূত্রকের ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে। দেখছো, এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই যে ফোকা, এই যে ফাঁকা। ডিএনএ পলিমারেজ 1 প্রাইমারগুলোকে সরাইছে, ভালো কথা, বাট ফাঁকা ফাঁকা রয়ে গেছে, একটা খণ্ড খণ্ড রয়ে গেছে। এই খণ্ড খণ্ডগুলোকে বলা হবে ওকাজাকি খণ্ড। এই খণ্ডগুলোকে বলা হবে ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড, বিজ্ঞানী ওকাজাকির নাম অনুসারে ওকাজাকি খণ্ড। তাহলে ল্যাগিং সূত্রকটা বেশ কয়েকটা খণ্ড খণ্ড থেকে যাবে, এই খণ্ডগুলোকে বলা হবে ওকাজাকি খণ্ড। আর এই ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করা দেওয়ার জন্য সর্বশেষ যে এনজাইমটা আসবে তার নাম লাইগেজ এনজাইম। এই লাইগেজ এনজাইম এখানেও কাজ করবে। লাইগেজ এনজাইম কি করবে? ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করে দিবে এবং যুক্ত করে পুরো ডিএনএটাকে একটা লাইনে অ্যালাইন করে দিবে, ওকাজাকি খণ্ডগুলোকে একটা লাইনে অ্যালাইন করে দিবে, যুক্ত করে দিবে। এবং দেখো নতুন দুটো ডিএনএ তৈরি হয়ে গেল। ওকাজাকি খণ্ডগুলোকে কে যুক্ত করলো? লাইগেজ এনজাইম। কি এনজাইম? লাইগেজ এনজাইম। আর এখানে যে আরএনএগুলোকে প্রাইমার যে সরাই দিছে ডিএনএ পলিমারেজ 1, এটা একটু দেওয়া লাগবে। এই যে এখানে দিয়ে দিবা ডিএনএ পলিমারেজ 1, দিয়ে দিবা ডিএনএ পলিমারেজ 1। সে কি করছে? প্রাইমারগুলোকে সরায় ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করছে। তাহলে এটাও আমরা লিখে দিই। কিন্তু কি লিখবা? কিন্তু ল্যাগিং সূত্রকে বেশ কিছু গ্যাপ থেকে যায় বা খণ্ড খণ্ড থাকে, যাদেরকে বলে ওকাজাকি খণ্ড। পরিশেষে আসে লাইগেজ এনজাইম, যে ওকাজাকি খণ্ডক যুক্ত
করার মাধ্যমে ডিএনএ সূত্রক দুটিকে পরিপূর্ণ করে তাই নতুন দুটো ডিএনএ তৈরি হয়ে গেছে। কিন্তু ভাইয়া কাহিনী এখানে শেষ না, একটু আসা বাকি। এখনো কিন্তু সুতা দুটো আলাদা, এরা এখন পেঁচাবে, এদেরকে এখন পেঁচাইতে হবে, কারণ এরা এখনো পরিপূর্ণভাবে কিন্তু ডিএনএ হয় নাই। নতুন দুটো ডিএনএ তৈরি হয়েছে, এই যে এইখানে একটা নতুন ডিএনএ, এখানে একটা নতুন ডিএনএ, দ্যাটস ফাইন। কিন্তু ডিএনএ দুইটা কিন্তু এখনো পর্যন্ত পেঁচায় নাই। কেন পেঁচায় নাই? এই যে হেলিকেজ, এসএসবিপি এরা রয়ে গেছে, ঠিক আছে, এরা রয়ে গেছে। তো এদেরকে এখন বের করতে হবে। এদেরকে একসাথে রেপ্লিকেশন কমপ্লেক্স বলে। হেলিকেজ, গাইরেস, টোপোআইসোমারেস, ডিএনএ পলিমেরেজ 1, ডিএনএ পলিমেরেজ 2, এগুলো একসাথে রেপ্লিকেশন কমপ্লেক্স বলে। এরা যতক্ষণ থাকবে এরা পেঁচাতে পারবে না। কারণ কি? এই যেটা টোপোআইসোমারেজের কাজ কি? পেঁচাইতে বাধা দেওয়া। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি? হাইড্রোজেন বন্ধন তৈরি হতে বাধা দেওয়া। এগুলোকে তো সরাইতে হবে। তাহলে এই কথাটা লাস্টে লিখবা। কার্য সম্পন্ন হলে নতুন দুটি ডিএনএ থেকে রেপ্লিকেশন কমপ্লেক্স পৃথক হয়ে যায়। রেপ্লিকেশন কমপ্লেক্সগুলো পৃথক হয় এবং ডিএনএ দুটি পেঁচিয়ে সিঁড়ির মতো, ডিএনএ দুটি পেঁচানো সিঁড়ির মতো আকার লাভ করে। শেষ। এবং তোমরা যেটা দেখতেছো, নতুন যে দুটো ডিএনএ তৈরি হয়েছে, এটা তোমাদের আঁকাও লাগবে না, আর পেঁচানো পার্টটা আর আঁকাও লাগবে না, এইভাবে রেখে দিবা। নতুন যে দুটো ডিএনএ তৈরি হয়েছে, এই দুটো ডিএনএর নিচের পার্টটা দেখো সবুজ আর উপরের পার্টটা নতুন, এই জন্য এটাকে অর্ধরক্ষণশীল পদ্ধতি বলে। এখন তোর পুরো পদ্ধতিটা তোমাদের আমি একবার বলি, ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশন অর্ধরক্ষণশীল পদ্ধতিতে যে জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় এটাকে বলে অরিবিন্দু বা অরিজিন বিন্দু। অরিবিন্দু থেকে হেলিকেজ এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন কাটতে কাটতে ডিএনএ দুটি মুক্ত হয়ে সামনের দিকে অগ্রসর হয়, যাতে করে পুনরায় পেঁচিয়ে না যায়। এই জন্য আসে টোপোআইসোমারেজ এনজাইম। ডিএনএ দুই যাতে পুনরায় হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত না হয়, এই জন্য আসে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি এনজাইম। উভয় ডিএনএর উভয়ের 3 ওয়েজ প্রান্তে প্রাইমেজ এনজাইম এসে আয়নে প্রাইমার তৈরি করে দেয় এবং রেপ্লিকেশন শুরু করে। 5 থেকে 3 প্রাইমের দিকে আয়নে প্রাইমার থেকে 5 থেকে 3 প্রাইমের দিকে ডিএনএ পলিমেরেজ 3 এনজাইমের থ্রুতে ডিএনএ রেপ্লিকেশন নিউক্লিওটাইড করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। নিউক্লিওটাইডকে যুক্ত করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হওয়ার পথে একটি সূত্রক নিরবিচ্ছিন্নভাবে কোথাও না থেমে অগ্রসর হয়, তাকে বলা হয় লিডিং সূত্রক। এটি সূত্রক থেমে থেমে যায়, তাকে বলা হয় ল্যাগিং সূত্রক। এ পর্যায়ে আরএনএ প্রাইমারগুলোকে সরিয়ে দেওয়ার জন্য আসে ডিএনএ পলিমেরেজ 1। কিন্তু তারপরও ল্যাগিং সূত্রকে বেশ কিছু ফাঁকা থেকে যায়, এগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করার জন্য আসে লাইগেজ এনজাইম এবং নতুন দুটো ডিএনএ তৈরি হয়ে যায়। পরিশেষে রেপ্লিকেশন কমপ্লেক্সগুলো পৃথক হয়ে যায় এবং ডিএনএ দুটি নতুন করে পেঁচিয়ে মুক্ত হয়ে দুটো ডিএনএ তৈরি করে। দ্যাটস দ্য প্রসেস। পাবা কিনা বলো? দেখো, এই ছিল 4টা লাইন। ডিএনএ যে স্থানে রেপ্লিকেশন হয় সেটাকে অরিবিন্দু বলে। শুরুতে অরিবিন্দুতে হেলিকেজ এনজাইম এইচ বন্ধন কেটে সামনের দিকে অগ্রসর হয়, ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফলক তৈরি হয়। টোপোআইসোমারেজ এনজাইম পুনরায় স্ট্র্যান্ড দুইকে পেঁচিয়ে যেতে বাধা দেয়। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এনজাইম সূচক দুটি ক্ষারকের মাঝখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে বাধা দেয়। এবং প্রাইমেজ এনজাইম ব্যবহার করে সূত্রকের 3 ওয়েজ প্রান্তে আরএনএ প্রাইমার তৈরি হয়। এবার ডিএনএ পলিমেরেজ 3 নিউক্লিওটাইড যুক্ত করতে 5 থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হয় এবং একটি সূত্রক নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হয়, যাকে বলে লিডিং সূত্রক। একটি সূত্রক থেমে যায়, তাকে বলে ল্যাগিং সূত্রক। প্রাইমারগুলো ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত করে আরএনএকে সরিয়ে ডিএনএ পলিমেরেজ 1 ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত করে। কিন্তু ল্যাগিং সূত্রকে বেশ কিছু গ্যাপ থেকে যায়, যার কারণে খণ্ড থেকে যায়। খণ্ডগুলোকে বলে ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করার জন্য আসে লাইগেজ এনজাইম এবং এর মাধ্যমে নতুন দুটি সূত্রক পরিপূর্ণ হয়। সূত্রক দুটি থেকে রেপ্লিকেশন কমপ্লেক্স পৃথক হয়ে যায় এবং তারা পেঁচিয়ে নতুন দুটো ডিএনএ তৈরি করে ফেলে। শেষ। চিত্র আঁকাবা, ফাইনাল যে চিত্র আসে সেই চিত্র আঁকাবা। চিত্র আঁকাইলে এটা তৈরি হয়ে যাবে। শাকিলা জান্নাত, আজকের ক্লাসটা বোরিং লাগতেছে, মুড়ি খাও বসে বসে, লবণ দিয়া পেঁয়াজ দিয়া সরিষার তেল দিয়া মুড়ি মাখাও, মুড়ি মাখায় খাও, তাহলেই হবে, ভাল লাগবে। লবণ একটু বেশি করে নিও, ভাল লাগবে, স্বাদ লাগবে।
পড়ালেখা কখনোই কোনো মজার কাজ না। পড়ালেখা যদি মজার কাজ হইতো তাহলে তো কাজ হইতোই। পড়ালেখা তো মজার কাজ না, পড়ালেখা কষ্টের কাজ। পড়ালেখা কখনোই কোনো কালে কোনো মজার কাজ ছিল না, এটা কঠিন কাজ, সাধনার কাজ। ওকে, তাহলে অ্যাপ্লিকেশন শেষ। এখন দেখো, এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রুফ রিডিং, ডিএনএ প্রুফ রিডিং। বই থেকে দেখবো, বই থেকে এটা সৃজনশীলে আসে, একটা সৃজনশীলের প্রশ্ন আমরা পড়ে ফেললাম। প্রুফ রিডিং ব্যবস্থা। প্রুফ রিডিং কি? এই যে তুমি ডিএনএ তৈরি করতে করতে যে সামনে আগাইছো, এখানে তো অ্যাডেনিনের সাথে থাইমিন ডাবল বন্ড দিয়ে যুক্ত হয়, গুয়ানের সাথে সাইটোসিন ট্রিপল বন্ড দিয়ে যুক্ত হয়। এখানে তো মিস্টেক হয়ে যেতে পারে। মিস্টেক হলে ওটাকে বলে মিসম্যাচ। দেখো, নতুন স্ট্র্যান্ড তৈরিকালে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে যেতে পারে। ডিএনএ রেপ্লিকেশনের সময় মানুষের 1000টা জিনে একবার করে এরকম ভুল হতে পারে। প্রতি 1000টা জিনে এরকম একবার করে ভুল হতে পারে। ঠিক আছে, 1000টা ইয়েতে একবার করে ইয়ে হইতে পারে। এরকম যখন হয় তখন এই যে অ্যাডেনিনের সাথে থাইমিন ডাবল বন্ডে আর না হয়ে অ্যাডেনিনের সাথে সাইটোসিন ডাবল বন্ডে যুক্ত হয়ে যায়, এরকম মিসম্যাচ বলে। ডিএনএ এ ধরনের ভুল ধরার জন্য প্রুফ রিডিং ব্যবস্থা আছে। এ ধরনের ভুলকে বলা হয় মিসম্যাচ। ভুল ধরা পড়লে ডিএনএ পলিমারেজ থ্রি কী করে জানো? সামনে আগায় না, সে ওখানে থেমে যায়, থেমে পিছনে লোক পাঠায়, লোক পাঠায় ওটাকে ঠিক করে। সাথে কাকে নেয়? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 কে নেয়, ঠিক করে তারপর সে সামনে আগায়। কী করে? এর সাথে সি যদি কোনো যুক্ত হয়ে যায়, মেরামতের মাধ্যমে সিকে সরিয়ে এখানে টি দিয়ে যুক্ত করা হয়, কারণ আমরা জানি অ্যাডেনিনের সাথে থাইমিন যুক্ত হয়। মিসম্যাচ থাকলে ডিএনএ পলিমারেজ 3 সামনে অগ্রসর হতে পারে না, তাই মিসম্যাচ সংশোধন করেই সে সামনে অগ্রসর হয়। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন দিয়ে এইটাকে করা হয়, এই জন্য এটাকে রিপেয়ার কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, বুঝলাম। এই হচ্ছে প্রুফ রিডিং ব্যবস্থা, এটা মাঝে মাঝে সৃজনশীলে আসে। প্রুফ রিডিং কিন্তু 3টা এনজাইমই করে, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3। কোথাও যদি মিসম্যাচ হয়ে যায়, ডিএনএর সাথে থাইমিন যুক্ত না, যদি সাইটোসিন যুক্ত হয়ে যায়, তখন ডিএনএ পলিমারেজ 3 আর সামনে আগাইতে পারে না, ডিএনএ পলিমারেজ 3 থেমে যায়, সেই পিছনে লোক পাঠায়। কাকে পাঠায়? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এটা যায়, যে ওই সাইটোসিনকে সরায়, সেখানে থাইমিন বসায়, বা যেটা ভুল হয়েছে সেটাকে সরায় দেয়, সরায় সঠিক ঠাকায় বসায় পরে আবার সেটা সামনের দিকে যেতে থাকে। এটাই হচ্ছে প্রুফ রিডিং ব্যবস্থা। এমনি যে ভুল হয়ে যায় এটাকে বলে মিসম্যাচ। ওকে, দেখো কি বিভিন্ন কারণে এই মিসম্যাচটা হইতে পারে। ইউভি রশ্মি, বিষাক্ত মৌল, কার্সিনোজেনিক পদার্থ, এগুলোর কারণে হইতে পারে। ঠিক আছে, এই মিসম্যাচের কারণে মানুষের কি কি হইতে পারে? দেখো, মানুষের কোলন ক্যান্সার হইতে পারে, ওই যে সিকাম কোলন রেকটাম, এই যে কোলন, বৃহদন্ত্রের কোলন। মানুষের জেরোডার্মা পিগমেন্টোসাম নামক এক ধরনের স্কিন রোগ হইতে পারে। ঠিক আছে, এবং স্কিন ক্যান্সারও হইতে পারে। স্কিনে ইউভি রশ্মির প্রভাবে স্কিন ক্যান্সারও হইতে পারে মিসম্যাচের কারণে, জানতে হবে এগুলো। এটা এমসিকিউর জন্য কি কি হইতে পারে, এটা এমসিকিউর জন্য। নিচে দেখো রেপ্লিকেশন কমপ্লেক্সগুলোর নাম একসাথে দেওয়া আছে, এটাও একবার সৃজনশীলে আসছে, এটাও সৃজনশীলে আসছে। ডিএনএ রেপ্লিকেশনে ব্যবহৃত এনজাইমগুলোর নাম লেখো, এনজাইমগুলোর নাম এবং কাজ লেখো। রেপ্লিকেশনে ব্যবহৃত এনজাইমগুলোর কাজ লিখো, এটা সৃজনশীল আসছিল, সবগুলো এখানে দেওয়া আছে, দেওয়া আছে। ওকে, ডান। এইবার আমরা যে প্রসেসে যাব সেই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে যাওয়ার আগে তোমাদের বেশ কিছু কনসেপ্ট সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে, আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। প্রশ্ন আসবে কীভাবে আর আনসার করবে কীভাবে। দেখো, ডিএনএ রেপ্লিকেশন তার মানে কি? একটা ডিএনএ আছে, সেই ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করা, এটাকে আমরা কি বলছি? রেপ্লিকা তৈরি করা বুঝাইছি, রেপ্লিকা, রেপ্লিকা তৈরি করা বুঝাইছি। এই যে তার নাম কি?
রেপ্লিকেশন। ওকে, রেপ্লিকেশন এটা কখন? যখন কোষ বিভাজন হয়। এটা কখন? কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের সময় কাজ লাগে। কেন লাগে? কারণ কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হয়। তাহলে একটা কোষ থেকে যখন দুটা কোষ তৈরি হবে তাহলে তার ক্রোমোজোম ডাবল হবে। ক্রোমোজোম যদি ডাবল হয় তাহলে ডিএনএ ডাবল হবে। ওই সময় এটা দরকার। এবার এটা কখন হয়? কোষ বিভাজনের ইন্টারফেজে হয়। তোমরা জানো কোষ বিভাজন তোমাদেরকে পড়ানো হয়েছে ইন্টারফেজের এস দশায়, যেটাকে আমরা সিনথেসিস দশা বলি। ওইখানে ঘটনাটা ঘটায়, একদম পুরো সেপারেট জিনিস এটা। এইবার সেই ডিএনএর ভিতরে অনেক তথ্য থাকে। তোমার সারা দেহের সকল তথ্য তোমার ডিএনএর মধ্যে আছে। তোমার সারা দেহের সকল তথ্য এই ডিএনএর ভিতরে আছে। এই ডিএনএ সেই তথ্যগুলার মধ্যে যখন যেটাকে লাগে তখন সেটাকে কাজে লাগায়। যখন যেটাকে লাগে সেটাকে কাজে লাগায় মানে কি? মানে হচ্ছে তুমি তো একটা প্রোটিন তৈরি করবা, কখন কোন প্রোটিন তৈরি করতে হবে সেই সকল তথ্য ডিএনএর কাছে আছে। এবং প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। লিখে রাখতে পারো, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিন সমান সমান কি? জীবনের ভাষা। আইসিটিতে তোমরা পড়ছো না, কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি 0 আর 1। আমরা যাই দেখি কম্পিউটারে আসলে সেটা কি 0 আর 1, রাইট? আজকে তোমাদের সকালবেলা তো আইসিটি ক্লাস হয়েছে, মিশন প্রোর ক্লাস, দেখছি আমি। তো কম্পিউটার যেরকম 0 আর 1 দেওয়া বুঝে, আমাদের দেহের ভিতরে যা কিছু আছে সব কিছু অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। আমাদের ভাষা কি? আমাদের কোড কি? হিউম্যান কোড কি? হিউম্যান কোড হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিনের বিন্যাস। এটাই জিন। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিনের যে বিন্যাস, এটাই কিন্তু জিন। এটা অনেকভাবে বিন্যস্ত থাকে, সেটাকেই প্রোটিন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অনেকগুলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এভাবে করে যুক্ত থাকে, তাহলে একটা জিন তৈরি হয়। সেই জিন একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন দিয়ে সেটার প্রকাশটা আছে। যেমন চুল প্রোটিন, চুলের রং কালো, এটাও একটা প্রোটিনের কারণে হচ্ছে। আমাদের স্কিন প্রোটিন, যা কিছু হচ্ছে সবই মোটামুটি প্রোটিন, সব জায়গায় প্রোটিন। রক্ত, হিমোগ্লোবিন সেটাও একটা প্রোটিন। মাসেল সেটাও একটা প্রোটিন, সব জায়গায় প্রোটিন। তোমাদের চরণ অঙ্গ চালনা চ্যাপ্টার পড়েছে, সেখানে তোমরা জানছো প্রোটিন দিয়েই তো মাসেল তৈরি হয়, রক্ত প্রোটিন দিয়ে তৈরি হয়, সব কিছুই প্রোটিন। সেই প্রোটিনটা কখন কোন জায়গায় কোনটা লাগবে সে তথ্য আছে ডিএনএর কাছে। অর্থাৎ ডিএনএ অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিনকে বিভিন্ন সজ্জায় রেখে, ডিএনএ অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিনকে বিভিন্ন সজ্জায় রেখে বিভিন্ন জিন তৈরি করে। সে জিনটাই প্রোটিন আকারে প্রকাশ পায়। তাহলে জিন প্রোটিন আকারে প্রকাশ পায়। সহজ বাংলায় জিন প্রকাশ পায় কি আকারে? প্রোটিন আকারে। ওকে, তাহলে তোমার যেটা এখন অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আকারে আছে কোথায়? ডিএনএতে জিন আকারে আছে, সেটাকে প্রোটিনে পরিণত করতে হবে। অর্থাৎ ডিএনএকে প্রোটিনে পরিণত করতে হবে সহজ বাংলায়। ডিএনএর ভিতরে যেটা বাইনারি আকারে আছে সেটাকে আমরা যে ল্যাঙ্গুয়েজে বুঝি সেখানে প্রমাণ করা। সেম অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন দিয়ে তো আসলে কিছু বোঝা যায় না। সেটাকে বুঝাতে গেলে একটা প্রোটিন দিয়ে তোমার দেহের স্ট্রাকচার তৈরি করতে হবে। তাহলে ডিএনএর ভাষাকে প্রোটিনের ভাষায় রূপান্তর করা। এটার জন্য সবার প্রথমে তোমাকে কি করতে হবে? ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি করতে হবে। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এই জায়গায় মেসেঞ্জার আরএনএ কেন বলে? কারণ এর কাছে মেসেজ আছে। কোন মেসেজ আছে? তুমি তো হিমোগ্লোবিন তৈরি করবা। হিমোগ্লোবিন তৈরি করার জন্য তোমার একটা ডিএনএর ভিতরে যত জিন আছে সব কি লাগবে? বলো, একটা ডিএনএর মধ্যে তো হাজার হাজার জিন আছে, সব কি তোমার লাগবে হিমোগ্লোবিন তৈরি করার জন্য? বা তোমার মেলানিন নামক একটা প্রোটিন তৈরি করতে চাও চুলের রং কালো বানানোর জন্য, স্কিনের রং কালো বানানোর জন্য, সেই মেলানিনের কারণে পুরো ডিএনএ কে আনার কোনো মানে আছে? নাই। তুমি কি করবা? ডিএনএর যেটুকু জায়গায় তোমার কাঙ্ক্ষিত জিনটা আছে বা প্রোটিনটা আছে সেটুকু তুমি কপি করবা। সেই মেসেজটাকে এমআরএনএ তৈরি করে। ঠিক আছে, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। তাহলে ডিএনএর যে তথ্য আছে এটাকে এমআরএনএতে কনভার্ট করতে হবে। কোন তথ্যটা? পুরো ডিএনএ না, তুমি যেইটুকু জিন নিয়ে কাজ করতে চাচ্ছ শুধু সেটুকু, তুমি যেটুকু প্রোটিন তৈরি করতে চাচ্ছ শুধু সেটুকু, অল্প একটু। এই জন্য ডিএনএ থেকে এমআরএনএ অনেক ছোট। এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। কারণ এখানে তথ্য আছে, মেসেজ আছে, এই জন্য এমআরএনএ। এবার এই এমআরএনএটা কি করবে? ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে। ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে। আর প্রোটিন তৈরি করা কার কাজ বলো তো? প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের কাজ। প্রোটিন তৈরি করা কার কাজ? রাইবোজোমের কাজ। ডিএনএ আছে ট্রান্সক্রিপশন, সরি,
এমআরএনএটা আছে নিউক্লিয়াসের ভিতরে, আর রাইবোজোম আছে নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে। তাহলে এই এমআরএনএ এবার বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে, এই জন্য নিউক্লিয়াসের বাইরে ছিদ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র, এই রন্ধ্র দিয়ে এমআরএনএ বের হয়ে আসে, বের এসে সাইটোপ্লাজমে রাইবোজোমের কাছে যায়, এবং রাইবোজোমের কাছে যে সে টিআরএনএর হেল্প নিয়ে সে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। তাহলে এমআরএনএ উইথ হেল্প অফ টিআরএনএ অ্যান্ড রাইবোজোম, এদের হেল্প নিয়ে, অর্থাৎ সহজ কথা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সলেশন। আর এটাকে ট্রান্সলেশন নাম দিছে এই কারণেই, ট্রান্সলেশনকে বাংলায় বলে অনুবাদ, সে অ্যাকচুয়ালি জিনের ভাষাকে প্রোটিনের ভাষায় অনুবাদ করছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রোটিন তৈরির সিস্টেম। তাহলে এইটুকু জায়গার মূল উদ্দেশ্য কি, ট্রান্সক্রিপশনের মূল উদ্দেশ্য কি, প্রোটিন তৈরি করা, আর কিছু না। এবং এই পুরো জিনিসটাকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা, এটাকে বলা হয় একসাথে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় আলাদা চ্যাপ্টার, আবারও বলতেছি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় আলাদা চ্যাপ্টার, এটা প্রত্যেকটা কোষ থেকে কোষ তৈরি করার সময় লাগবে, ওটা আলাদা চ্যাপ্টার। ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার জন্য প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হবে, সে আরএনএকে ব্যবহার করে তারপর প্রোটিন তৈরি করতে হবে। এই পুরোটা মিলে আসলে প্রোটিন তৈরির জন্যই হয় ঘটনাটা। এটাকে বলা সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়, সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়, এই হচ্ছে কথা। ডান? তাহলে যদি প্রশ্ন আসে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়ার নাম কি, ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়ার নাম কি, ট্রান্সলেশন। এইটাই এখন উদ্দীপকে বিভিন্নভাবে দিবে। বিভিন্নভাবে দিবে বলতে কি, উদ্দীপকে ধরো এইভাবে দিল এ, উদ্দীপকে ধরো এইভাবে দিল এ লিখে বলল একসূত্রক মানে কি, আরএনএ, এটা বুঝতে পেরে হচ্ছে আরএনএ, একসূত্রক আরএনএ। এবং তারপরে প্রসেস বি, বি থেকে কি তৈরি হলো, প্রোটিন। এখান থেকে তৈরি হলো একটা প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন, তোমাকে বুঝে নিতে হবে, এটা বলেও দিবে না প্রোটিন, এটা উদ্দীপক। এটাতে বোঝা যাচ্ছে এটা ডিএনএ, এটা দ্বারা বোঝা যাচ্ছে তাহলে এটা আরএনএ, মানে এক সূত্রক আর ডি সূত্রক, এটুকু দেখে তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, তাহলে এ মানে কি, ট্রান্সক্রিপশন। তারপরে এই আরএনএ থেকে এটা গোলা টাইপের কিছুটা তৈরি হয়েছে, তার মানে কি, সেটা হচ্ছে প্রোটিন। তাহলে এই বিটা কি, ট্রান্সলেশন। বুঝছি, আমি কালারটা ঠিকভাবে ব্যবহার করি তাহলে তোমরা বুঝতে পারবা। এ বলতে ট্রান্সক্রিপশন বুঝাইছে, বি বলতে ট্রান্সলেশন বুঝাইছে, এটাই উদ্দীপক। তারপর এখন তোমাকে বললো সৃজনশীলে যে এ পদ্ধতিটা আলোচনা করো। নর্মালি ট্রান্সলেশন সৃজনশীলে আসে না, আসলেও সহজভাবে আনসার করা যায়, তবে এটা যদি আসে ট্রান্সক্রিপশন, তখন তুমি কীভাবে আনসার করবা। ট্রান্সলেশন আনসার করার জন্য অনেকগুলো ধাপ আছে। আসো, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের দুটো ধাপ। নাম্বার 1, প্রি এমআরএনএ তৈরি। প্রথম ধাপের নাম হচ্ছে কি, প্রি এমআরএনএ তৈরি, আর 2 নম্বরের নাম হচ্ছে এমআরএনএ চূড়ান্তকরণ। প্রথমটা হচ্ছে প্রি এমআরএনএ তৈরি, তারপরটা হচ্ছে এমআরএনএ চূড়ান্তকরণ। ওকে, প্রথম আমরা প্রি এমআরএনএ তৈরি করব। প্রি এমআরএনএ তার মানে এটা পুরোপুরি এমআরএনএ না, প্রি এমআরএনএ তৈরি করতে, প্রি এমআরএনএ তৈরি করতে যা যা লাগে। প্রথমে তোমার এমআরএনএটা পুরোপুরি তৈরি হবে না, প্রথমে এটা প্রি এমআরএনএ তৈরি হবে, মানে আদি এমআরএনএ, তারপর সেটাকে ফাইনাল করা হবে। তাহলে প্রথমে হচ্ছে প্রি এমআরএনএ তৈরি করতে যা যা লাগে, কি কি লাগবে, যেহেতু আমরা আগেই বলে দিছি এটা ডিএনএ থেকে তৈরি হবে, তাহলে একটা ডিএনএ লাগবে, ডিএনএ ছাঁচ হিসেবে ব্যবহার করা হবে, ছাঁচ, ডিএনএ ছাঁচ লাগবে, একটা ডিএনএ লাগবে। তারপরে আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। আগেবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য লাগছে ডিএনএ পলিমারেজ, এবার ডিএনএ থেকে আরএনএ তৈরি করার জন্য লাগবে আরএনএ পলিমারেজ, আরএনএ
পলিমারেজ এনজাইম। কয় প্রকারের হয় এটা? আরএনএ পলিমারেজ এনজাইম 3 প্রকারের হয়। আরএনএ পলিমারেজ এনজাইম কয় প্রকার হয়? 3 প্রকারের হয়। তারপরে মুক্ত রাইবোনিউক্লিওটাইড, কারণ আমরা ডিএনএ তৈরি করতেছি না, আরএনএ তৈরি করতেছি, এই জন্য আমাদের রাইবোনিউক্লিওটাইড লাগবে। মুক্ত রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড বলতে কেমন? এটিপি হইতে পারে, জিটিপি হইতে পারে, সিটিপি হইতে পারে, আর ইউরাসিল ট্রাইফসফেট, এগুলো হইতে পারে। এগুলো থেকে আমরা শক্তি পাবো। কিছু প্রোটিন, কিছু সহকারী প্রোটিন বা সহযোগী প্রোটিন, কিছু সহযোগী প্রোটিন লাগবে, এবং যেহেতু একটা কাজ হবে তাহলে প্রচুর শক্তি লাগবে। যে শক্তি, যে এটিপি টিটিপি এগুলো ভেঙেও অনেকটা পাওয়া যাবে, এই জিনিসগুলো লাগবে। লাগার পরে তারপরে তুমি বলবা প্রি এমআরএনএ তৈরির 3টি ধাপ। প্রি এমআরএনএ তৈরির ধাপ কয়টা? 3টি। প্রি এমআরএনএ তৈরির 3টি ধাপ। কি কি ধাপ? সূচনা, প্রথমে কাজটা সূচনা হবে, তারপরে প্রি এমআরএনএ সূত্র বর্ধিতকরণ হবে, সূত্র বর্ধিতকরণ এবং সমাপ্তি। সূচনা, সূত্র বর্ধিতকরণ, সমাপ্তি, এরকম 3টা ধাপ হবে। ওকে, 3টা ধাপ হবে। এখন তোমরা চিত্রটা কিভাবে আঁকাবা? তাহলে আমি তোমাদের চিত্রটা দেখাই দিই। তোমাদের বইয়ে যে সহজ চিত্র আছে, একটা মিনিট দেখি তার ওই সহজ চিত্রটা দেওয়া যায় কিনা। হ্যাঁ, তোমরা তোমাদের বইয়ে সহজ চিত্রটা দিবা। দেখো, এভাবে দিবা। এখানে একটা সুতা ব্যবহার হবে, একটা সুতা ব্যবহার হবে না। বরাবর অনেকগুলা সুতা থেকে খার কেটে যেত, এখানে মাত্র 20টা থেকে কাটবে। কয়টা করে কাটবে? 20টা করে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো, ধরো এখানে ছিল হচ্ছে থায়ামিন, এখানে ছিল ধরো থায়ামিন, এখানে ধরো ছিল গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন। এটা অপোজিটে এখানে অ্যাডেনিন থাকার কথা, এখানে অ্যাডেনিন থাকার কথা, এখানে সাইটোসিন থাকার কথা, এখানে গুয়ানিন থাকার কথা, অ্যাডেনিনের অপোজিটে সাইটোসিন থাকার কথা, থায়ামিনের অপোজিটে অ্যাডেনিন থাকার কথা, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, অ্যাডেনিনের অপোজিটে থায়ামিনের অপোজিটে অ্যাডেনিন, গুয়ানিনের অপোজিটে সাইটোসিন, সাইটোসিনের অপোজিটে গুয়ানিন, থায়ামিনের অপোজিটে অ্যাডেনিন। এরকম থাকার কথা ছিল। এখান থেকে পৃথক হয়ে গেছে, প্রথম ধাপে পৃথক হবে। পৃথক হয়ে এখানে নতুন একটা ডিএনএ তৈরি হবে, নতুন একটা আরএনএ তৈরি হবে, সরি, এই যে একটা আরএনএ তৈরি হবে, একদিকে একটা তৈরি হবে, নতুন আরএনএ তৈরি হবে এবং একটা তৈরি হবে। আরএনএ সুতা কিন্তু একটা, আরএনএ সুতা কিন্তু কয়টা? একটা তৈরি হবে। একটা সাইডেরটা ব্যবহার হবে, আরেকটা সাইডেরটা ব্যবহার হবে না, এটা বুঝতে দিতেছি। তাহলে এখানে যখন তৈরি হবে তখন এটা হবে অ্যাডেনিন, এখানে হবে অ্যাডেনিন, গুয়ানিনের অপোজিট হবে সাইটোসিন, সাইটোসিনের অপোজিটে হবে গুয়ানিন, অ্যাডেনিনের অপোজিটে থাইমিন না হয়ে হবে ইউরাসিল, থাইমিনের অপোজিটে হবে অ্যাডেনিন, গুয়ানিনের অপোজিটে হবে সাইটোসিন, অ্যাডেনিনের অপোজিটে থাইমিন না হয়ে হবে ইউরাসিল, অ্যাডেনিনের অপোজিটে থাইমিন না হয়ে হবে ইউরাসিল, থাইমিনের অপোজিটে হবে অ্যাডেনিন, গুয়ানিনের অপোজিটে হবে সাইটোসিন, সাইটোসিনের অপোজিটে হবে হচ্ছে গুয়ানিন, আর অ্যাডেনিনের অপোজিটে হবে হচ্ছে থাইমিনের বদলে ইউরাসিল। এভাবে তৈরি হবে। এবং দিকটা কোন দিকে হবে? এইটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা ছিল, সরি, দিকটা কেমন হবে? ধরো এই যে এই দিক থেকে চিন্তা করো, এটা যদি 3 প্রাইম হয় তাহলে এখানে শেষ হচ্ছে 5 প্রাইম,
তাহলে এইটা হবে 5 প্রাইম, এটা যে এখানে শেষ হবে 3 প্রাইমে। এবং নতুন যে সুতো তৈরি হবে এটা 5 থেকে 3 এর দিকে হবে। নতুন যে সুতো, তাহলে এটা হবে তার 5 প্রাইম, এটা হবে তার 3 প্রাইম, এবং এর দিকটা হবে এদিকে। এখানে নতুন সুতো 5 থেকে 3 এর দিকে হবে। কিন্তু একটা সুতাকে কপি করছে, একটা সুতাকে কিন্তু কপি করে নাই। ঠিক আছে, তাহলে এইটা হবে টেমপ্লেট সুতা বা ছাঁচ, এটা হবে টেমপ্লেট সুতা, টেমপ্লেট সূত্রক বা ছাঁচ, টেমপ্লেট সূত্রক বা ছাঁচ। ঠিক আছে, আর তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্রক, কমপ্লিমেন্টারি সূত্রক, কারণ এটাকে কপি করা হয় না। একটা জিনিস বলি, যেটা তৈরি হবে এটা শুধু হুবহু পাশেরটার সাথে মিলে যাবে। দেখো অ্যাডেনিন অ্যাডেনিন, অ্যাডেনিন অ্যাডেনিন, সাইটোসিন সাইটোসিন, গুয়ানিন গুয়ানিন, এখানে খালি থাইমিনের বদলে ইউরাসিল, অ্যাডেনিন অ্যাডেনিন, সাইটোসিন সাইটোসিন, থাইমিনের বদলে ইউরাসিল, থাইমিনের বদলে ইউরাসিল, অ্যাডেনিন অ্যাডেনিন, সাইটোসিন সাইটোসিন, গুয়ানিন গুয়ানিন, থাইমিনের বদলে ইউরাসিল। মানে যেই নতুন সূত্রটা তৈরি হবে এটা হুবহু এটার সাথে মিলে যাবে, খালি থাইমিনের বদলে ইউরাসিল থাকবে। ঠিক আছে, এই চিত্র আঁকাবা। চিত্র আঁকানোর পরে বর্ণনা শুরু করবা। চিত্র এটাই, এর বাইরে তো তেমন কোনো চিত্র দরকার নেই। এখানে এনজাইমও একটাই, আইএনএ পলিমারেজ 1, আইএনএ পলিমারেজ এনজাইম। এখানে এনজাইমও একটা, আইএনএ পলিমারেজ বা আইএনএ পলিমারেজ 1। ঠিক আছে, সো এখানে এত ঝামেলাও নাই, এনজাইম টেনজাইমের নাম নিয়ে এত ঝামেলাও নাই, একটা এনজাইম দিয়ে চলবে। এখন তুমি কিভাবে শুরু করবা? সূচনা 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 বলবা ট্রান্সক্রিপশনের ডিএনএ এর নির্দিষ্ট জিনের স্থানে, তুমি যে জিনটাকে কপি করবা, স্থানে তুমি যে জিনটাকে কপি করতে যাচ্ছ সেই জায়গায় ডিএনএ নির্দিষ্ট স্থানের যে নির্দিষ্ট অংশে অবস্থিত স্থানে অবস্থিত প্রোমোটর অংশে, একটা প্রোমোটর থাকে ওই জায়গায়, প্রোমোটর যে প্রমোট করে, প্রোমোটর অংশে আরএনএ, প্রোমোটর অংশে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, নির্দিষ্ট অংশে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়, এবং 20টি বেস পেয়ার, মানে 20টা সুতা, 20টা সিঁড়ি খুলে যায়, 20টি বেস পেয়ার খুলে যায়। কয়টা বেস পেয়ার খুলে যায়? 20টি বেস পেয়ার খুলে যায়, এবং ট্রান্সক্রিপশনের সূচনা হয়। এভাবে লিখবা, ট্রান্সক্রিপশনের সূচনা হয়। তাহলে যেই জিনটার অংশটাকে তুমি কপি করতে যাচ্ছ এমআরএনএতে, সেই জায়গায় একটা প্রোমোটর যুক্ত হবে, সেখানে যে আরএনএ পলিমারে যুক্ত হবে, এবং ওই জায়গা থেকে 20টা করে বেস পেয়ার খুলে যাবে এবং শুরু হবে। 20টা করে কপি করবো, ওই 20টা কপি করে হয়ে গেলে পর আরো 20টা করে আগাবে। ওকে, 20টা করে আগাবে সূচনা। তারপরে হচ্ছে সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণ মানে কি? সূত্র বর্ধিতকরণে বলবা আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারের নিয়ম অনুসারে বেস পেয়ারের নিয়ম কি? থাইমিনের বদলে অ্যাডেনিন, অ্যাডেনিনের বদলে ইউরাসিল, গুয়ানিনের বদলে সাইটোসিন, সাইটোসিনের বদলে গুয়ানিন। বেস পেয়ারের নিয়ম অনুসারে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী অগ্রসর হয়। এবং প্রত্যেক 20টা করে কপি করে সে সামনে আগাইতে থাকে। কয়টা করে? 20টা করে কপি করতে করতে সামনের দিকে আগাইতে থাকে। ঠিক আছে, এইটুকু লিখবা।
তারপর হচ্ছে সমাপ্তিকরণ, সূত্র পদ্ধতিকরণ শেষ, সমাপ্তিকরণ। এখানে এত বেশি বর্ণনা লেখার দরকার নেই সৃজনশীলের জন্য। সমাপ্তিকরণ, সমাপ্তিকরণের জন্য একটা পলি এ ডিএনএতে এ 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 এরকম আসতে থাকবে, সেটাকে আরএনএ ইউ 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 যুক্ত করতে থাকবে। ওকে, তাহলে শেষ পর্যায়ে আসলে ডিএনএতে অনেকগুলো অ্যাডেনিন থাকবে যেগুলোকে সৃষ্ট আরএনএতে ইউরাসিল আকারে কপি করা হবে। তারপরে কি হবে? নিউক্লিয়ার প্রোটিন, নিউক্লিয়াসের কিছু প্রোটিন, এই পলি ইউরাসিলে যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন বন্ধ করবে। তাহলে পুরো জিনিসটা আমি আবার বলি, যে জিনটাকে তুমি কপি করবা সেইখানে প্রমোটর যুক্ত হবে এবং সেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হবে। আরএনএ পলিমারেজ 20টা বেস পেয়ার খুলে দিবে এবং সামনের দিকে আগাতে থাকবে। এই হচ্ছে সূচনা। সূত্র পদ্ধতিকরণে বলবা আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং রীতি অনুসারে সামনের দিকে অগ্রসর হয়ে থাকবে 5 থেকে 3 প্রাইমের দিকে। সমাপ্তিতে বলবা যখন কমপ্লিট হয়ে যাবে কাজটা, সেই সময়ে ডিএনএতে অনেকগুলো অ্যাডেনিন থাকবে, যেটাকে আমাদের আরএনএ অনেকগুলো ইউরাসিল আকারে কোড করতে থাকবে। অনেকগুলো পলি ইউরাসিল দেখে ওই জায়গায় কিছু নিউক্লিয়ার প্রোটিন এসে ট্রান্সক্রিপশনকে বন্ধ করবে। তো এই পর্যায়ে তুমি যে জিনিসটাকে পাইলা, এটা কিন্তু প্রি এমআরএনএ। এটা কিন্তু কি? প্রি এমআরএনএ। এবার তোমার সেই প্রি এমআরএনএটাকে পরিমার্জন করতে হবে এবং চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে। তাহলে এখন 2 নম্বর ধাপ, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। পরের ধাপ, 2টা ধাপ ছিল কিন্তু। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন এটা করতে হচ্ছে? আমি যে প্রি এমআরএনএটা পাইছি, এখানে অনেক জায়গা আছে যেটা আমার দরকার নেই, ফাও কপি হয়েছে, ওইগুলাকে ইন্ট্রন বলে। আর যেগুলো দরকার সেগুলোকে এক্সন বলে। আমি এক্সন রেখে ইন্ট্রনকে ফালাই দিব। ঠিক আছে, এক্সন রেখে ইন্ট্রনকে কি করব? ফালাই দিব। তো এই জন্য 3টা স্টেপ। নাম্বার 1, পরিমার্জন 1। মানে কি পরিমার্জন? মানে কি পরিমার্জন? কারেকশন 1 কি? এমআরএনএ এর 3 প্রাইম প্রান্তে, এমআরএনএ এর শুধু এমআরএনএ না, প্রি এমআরএনএ এর 3 প্রাইম প্রান্তে 50 থেকে 150টি অ্যাডেনিন যুক্ত করা হয়। 50 থেকে 150টি অ্যাডেনিন যুক্ত করে একটি টেইল তৈরি করা হয়, টেইল বা লেস তৈরি করা হয়। এটাকে বলে পলি এ টেইলিং, যাকে বলে পলি এ টেইলিং। লেস তৈরি করা হবে 3 প্রাইম প্রান্তে। 3 প্রাইম প্রান্তে কি করা হবে? অনেকগুলো অ্যাডেনিন দিয়ে একটা লেস তৈরি করা হবে, যাতে করে ডিএনএটা ক্ষয় না হয়। ডিএনএটা ক্ষয়প্রাপ্ত হওয়ার একটা চান্স থাকে। এমআরএনএটা যখন বের হয়ে আসবে ডিএনএ থেকে, নিউক্লিয়াস থেকে, তখন তার একটা ক্ষয়প্রাপ্ত হওয়ার চান্স থাকবে। এটা যাতে ক্ষয় যাতে না হয়, এই জন্য এই কাজটা করা হয়।
তখন কি হয় আমি তোমাদের দেখাই কেমনে করা হয় জিনিসটাকে। এই হচ্ছে ধরো mRNA-টা, এই mRNA-তে বেশ কিছু জায়গা থাকবে যেগুলো কোনো কাজে লাগে না, এইটুকু কোনো কাজে লাগবে না, যে জায়গাটুকু এই জায়গাটুকু কোনো কাজে লাগবে না, এগুলোর নাম হচ্ছে ইন্ট্রন। এই জন্য এটা প্রি mRNA, কারণ এই ইন্ট্রন নামক জায়গাগুলোতে যে জিনগুলো আছে এই জিনগুলো কোনো কামের না, আকামের, এগুলোকে বাদ দেওয়া লাগবে, কারণ অপ্রয়োজনীয় জিনিস নেওয়া যাবে না। এগুলোর নাম কি? ইন্ট্রনস। ইন্ট্রনস কার্যকরগুলো কোনটুকু? সবুজটুকু, এই সবুজটুকু কার্যকর। সবুজটুকু কি কার্যকর, ওইগুলোকে আমাদের লাগবে। এখন আমি এটা বললাম যে এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এই সবুজগুলো হচ্ছে এক্সন, এই এক্সনগুলো আমার লাগবে, এক্সনগুলো লাগবে। তাহলে প্রথম ধাপে কি করলাম? 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত করলাম, পলি এ টেইলিং। তাহলে এই যে দেখো এভাবে দেখাবা, এই 3 প্রাইম প্রান্তে তুমি অনেকগুলো অ্যাডেনিন যুক্ত করছো, অনেকগুলা দেখাই দেবে, এগুলো সব অ্যাডেনিন, অনেকগুলো অ্যাডেনিন অ্যাডেনিন যুক্ত করছো, এটাকে বলা হয় পলি এ টেইলিং। তাহলে এটা হচ্ছে টেইল, এটা হচ্ছে টেইল বা লেজ, টেইল বা লেজ, পলি এ টেইলিং। 2 নম্বর হচ্ছে পরিমার্জন 2, এরপর হচ্ছে পরিমার্জন 2, পরিমার্জন 2। পরিমার্জন 2 এ তুমি কি করবা? 5 প্রাইম প্রান্তে 60টি গুয়ানিনের টেইল তৈরি করা হবে, ক্যাপিং করা হবে, ক্যাপিং, মাথার দিকে ক্যাপিং, ক্যাপিং করা হয়। তাহলে কি করলাম? 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত করছে, অ্যাডেনিন পলিঅ্যাডেনিন টেইলিং, আর 5 প্রাইম প্রান্তে একটা টুপি পরাবো, ক্যাপিং করাবো 7টা গুয়ানিন দিয়ে। তাহলে 5 প্রাইম প্রান্তে কি করব? গুয়ানিন দিয়ে ক্যাপিং করব। কি করব? ক্যাপিং। তাহলে আমি এটাকে একটু উপরে তুলে দিই এবং এটাকে আমি কপি করি, এতে করে এটাকে আমি নিতে পারি আবার। এটাকে আমি আবার নিয়ে নিলাম, নিয়ে আমি যেটা করব ক্যাপিং করব, ক্যাপিং। এটা হলো 3 প্রাইম প্রান্তে তো টেইলিং করছি, 3 প্রাইম প্রান্তে টেইলিং করছে, টেইলিং। 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানিন দিয়ে ক্যাপিং করব, 7টা গুয়ানিন দিয়ে ক্যাপিং করব। এক, 2, 3, 4, 5, 6, 7 গুয়ানিন, 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 7টা গুয়ানিন দিয়ে ক্যাপিং করব। পলি এ টেইলিং 7 গুয়ানিন ক্যাপিং, এটা দিয়ে আমি ক্যাপিং করব, ক্যাপিং, ক্যাপিং করলাম, ক্যাপিং হয়ে গেল। তাহলে পলি এ টেইলিং 7 গুয়ানিন ক্যাপিং করলাম, আমি টেইলিং করলাম, ক্যাপিং করলাম। এবার কি করব? পরিমার্জন 3, পরিমার্জন 3 নম্বর ধাপ, পরিমার্জন 3 নম্বর ধাপ, পরিমার্জন 3 mRNA স্প্লাইসিং, mRNA স্প্লাইসিং কি করা হবে? স্প্লাইসিওসোম এনজাইম ব্যবহার করে ইন্ট্রনগুলোকে বাদ দেওয়া হবে, ইন্ট্রনগুলো, স্প্লাইসিওসোম এনজাইম ব্যবহার করে ইন্ট্রনগুলো বাদ দেওয়া হবে। ফলে শুধু
এক্সন থাকবে, এটাই কাঙ্ক্ষিত এমআরএনএ। এই নাও তোমার এমআরএনএ তৈরি হয়ে গেল। তুমি ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে এক্সনগুলোকে রাখবা, তোমার এমআরএনএ তৈরি হয়ে যাবে। তখন ক্যামেরা দেখাবা চিত্রটাকে। দিলা, তুমি দেখাবা স্প্লাইসিওসোম এনজাইম ব্যবহার করছো তুমি। এই স্প্লাইসিওসোম এনজাইম ব্যবহার করে তুমি ইন্ট্রনগুলোকে বাদ দিচ্ছ। স্প্লাইসিওসোম এনজাইম ব্যবহার করে তুমি ইন্ট্রনগুলোকে বাদ দিচ্ছ। এই এনজাইমের নাম কি? স্প্লাইসিওসোম। খুবই গুরুত্বপূর্ণ। স্প্লাইসিওসোম ব্যবহার করে ইন্ট্রনগুলোকে বাদ দেওয়ার পরে তোমার হাতে যেটা থাকবে, স্প্লাইসিওসোম ব্যবহার করে ইন্ট্রনগুলোকে বাদ দেওয়ার পরে তোমার হাতে যে জিনিসটা থাকবে, কি থাকবে? 7টা গুয়ানিনের ক্যাপ, লম্বা একটা এক্সনের এবং টেইল। তোমার হাতে থাকবে অ্যাডেনিন, অ্যাডেনিনের টেইল, পলি এ টেইল, লেজটা তোমার থেকে গেছে। তোমার 7টা গুয়ানিন দিয়ে যে ক্যাপ তৈরি করছিল সেটাও থেকে গেছে। ক্যাপ, মাঝখানে যেটুকু আছে এটিকে হচ্ছে এক্সন দিয়ে তৈরি মেইন এমআরএনএ। তাহলে স্টিল ক্যাপ আর টেল থাকবে, এটাই হচ্ছে আমার মেইন এমআরএনএ। ক্যাপ আর টেল থাকবে, এই ক্যাপ আর টেল দিয়েই এমআরএনএটা বের হয়ে ডিএনএ থেকে পৃথক হয়ে নিউক্লিয়াসের ছিদ্র হয়ে বের হয়ে চলে আসবে। এই হচ্ছে এমআরএনএ চূড়ান্তকরণ। সো বুঝছো কতগুলো চিত্র লাগতেছে? কই থেকে শুরু হয়েছিল? এই যে এখান থেকে শুরু হয়েছিল, যে ট্রান্সক্রিপশন প্রি-এমআরএনএ তৈরি এবং এমআরএনএ চূড়ান্তকরণ দুটা পদ্ধতিতে হয়েছে। প্রি-এমআরএনএ তৈরি করার জন্য আমার এই জিনিসগুলো লাগছে, ডিএনএ সাস লাগছে, আরএনএ পলিমারেজ এনজাইম লাগছে, মুক্ত রাইবোনিউক্লিওটাইড লাগছে, কিছু সংখ্যক প্রোটিন লাগছে, আর কিছু প্রচুর শক্তি লাগছে। প্রথমে প্রি-এমআরএনএ তৈরির জন্য সূচনা, সূত্র, বদ্ধকরণ এবং সমাপ্তি, এবং এই চিত্র। এবং এখান থেকে যে প্রি-এমআরএনএটা পাইছিলাম এখানে কিন্তু ইন্ট্রন এক্সন দুটাই ছিল। তো ইন্ট্রন এক্সন যেহেতু দুটাই ছিল এবং এই পদ্ধতিতে লিখিয়ে দিছি, ইন্ট্রন এক্সন যেহেতু দুটাই ছিল এটাকে বাদ দিতে হবে ইন্ট্রনগুলোকে। এই জন্য তোমার এমআরএনএ চূড়ান্ত করার জন্য 3টা পরিমার্জন দিতে যেতে হবে। পরিমার্জন 1, সেখানে তুমি টেল তৈরি করবা, পলি এ টেল, অর্থাৎ 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন দিয়ে একটা লেস তৈরি করবা। এরপরে কি করবা? পরিমার্জন 2, গুয়ানিন ক্যাপিং, 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানিন দিয়ে ক্যাপিং করবা। এরপরে পরিমার্জন 3, এমআরএনএ স্প্লাইসিং, স্প্লাইসিওসোম এনজাইম দিয়ে ইন্ট্রন অংশগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র এক্সন অংশগুলোকে রাখবা, এবং এক্সন অংশ একসাথে একত্র হয়ে 3 প্রাইমের টেল এবং 5 প্রাইমের ক্যাপ সহ পুরো যে জিনিসটা তৈরি করবে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত এমআরএনএ, আমার এমআরএনএ তৈরি। এখন বুঝো পরীক্ষা আসলে এটা আনসার করবা কি করবা না, বাকিটা তোমাদের উপর। ওকে, ওকে, এখনো বাকি আছে, এখনো বহুত জিনিস বাকি আছে। এটা লিখতে 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, এরকম যদি হয় যে তোমার এটা লিখতে 1 ঘন্টা চলে যাচ্ছে তাহলে বাদ দিবা।
দরকার নেই ওদের আনসার করা, তোমাকে তো কেউ জোর করতেছে না যে সৃজনশীল আনসার করতে হবে, আরও তো আছে সৃজনশীল। আচ্ছা এটা গেল। এবার আসো ট্রান্সলেশন। ট্রান্সলেশন বই থেকে, ট্রান্সলেশন সৃজনশীল এভাবে করে আসে না, খালি একবার কি দুইবার কোন কোন বোর্ডে জানি আসছিল, তো আমি ওইটা রিকমেন্ড করিও না। ট্রান্সলেশন আরও ঝামেলা, ট্রান্সলেশন চিত্র আঁকানো যায় না। রিভার্স ট্রান্সক্রিপশনটা একটু পড়াই দিই। রিভার্স ট্রান্সক্রিপশনটা কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেস আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেস আছে, ফাইন। আরএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কিন্তু কোনো প্রসেস নাই। তাহলে যারা আরএনএ ভাইরাস, তারা কীভাবে সংখ্যা বৃদ্ধি করবে? একটা থেকে দুইটা কেমনে হবে? তারা যেটা করবে, তারা আরএনএ থেকে প্রথমে ডিএনএ বানাবে, প্রথমে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম ব্যবহার করে। এই যে আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম দিয়ে ডিএনএ বানাবে, একসূত্রক ডিএনএ বানাবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম এই জন্য এইচআইভি, করোনা এইসব ভাইরাসের মধ্যে থাকে। এইচআইভি, করোনা এইসব ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে, যেটা রিভার্স ট্রান্সক্রিপশন করে, ট্রান্সক্রিপশনের উল্টা, ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, সরি আরএনএ থেকে ডিএনএ তৈরি করে একসূত্রক। তারপরে সেটাকে ডাবল সূত্রক বানানো হয়। এবার যেহেতু তোমার কাছে একটা দ্বিসূত্রক ডিএনএ আছে, যেহেতু ভাইরাসটা আরেকজন কোষের ভিতরে আছে, সেই কোষের আরএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করে সেখান থেকে ট্রান্সক্রিপশন করে একটা এমআরএনএ বানায়। এটাই সেই এমআরএনএ যেটা ছিল এইচআইভির এমআরএনএ, এবং সেখান থেকে প্রোটিন তৈরি করে ভাইরাসটার জীবন তৈরি করে ফেলে। অর্থাৎ প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসটা উল্টা করে, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন তৈরি করে। সেই উল্টা বললাম, প্রথমে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, উল্টা। সেই ডিএনএ একটা থেকে দুইটা হয়, অর্থাৎ ডাবল ডিএনএ হয়। ডাবল ডিএনএ এবার নর্মাল প্রসেসে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। তার মানে কি হলো, তুমি ভাত এভাবে না খেয়ে ভাত একটু এইভাবে ঘুরাই খেলে, যেভাবে ঘুরাই খেলা ভাতটা, এমনি না খেয়ে যে এমনি ঘুরাই খেলা ভাতটা। হ্যাঁ, তুমি আরএনএ থেকে আরএনএ তৈরি করতে পারতেছিল না, আরএনএ থেকে প্রথমে কি বানাইলা? ডিএনএ বানাইলা। তোমার মেন লক্ষ্য কি? আরএনএ থেকে আরএনএ তৈরি করা, বাট সেটা তুমি পারতেছো না, তুমি আরএনএ থেকে ডিএনএ বানাইলা, একসূত্রক ডিএনএ। এই একসূত্রক ডিএনএটাকে তুমি দ্বিসূত্রক ডিএনএ বানাইলা, এবং এখান থেকে পরে আবার একটা এমআরএনএ বানাইলা, এই সেই এমআরএনএ। এখান থেকে তুমি প্রোটিনও বানাই ফেলতে পারো, ডিএনএ যাবত দেহের যা যা দরকার তা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এই যে আরএনএ, এই যে আরএনএ তৈরি হয়ে গেল। ভাত সোজা রাস্তায় না খায় উল্টা রাস্তায় খাইলা, ঠিক আছে গেল। ট্রান্সলেশনটা তোমাদের দেখাই দিই কতটুকু পড়বা। ট্রান্সলেশনের জন্য দেখো, ট্রান্সলেশনটা কি এই কথাটা পড়তে হবে। সৃজনশীল আসলাম যেটুকু দেখাই দিচ্ছি সেটুকু লিখবা, চিত্রও দরকার নাই। নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন, এই কথাটা লিখবা। ট্রান্সলেশনের জন্য কী কী লাগে? এমআরএনএ লাগে, যেটা ডিএনএ থেকে তৈরি হয়ে আসছে। টিআরএনএ লাগবে, যেটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে নিয়ে আসবে, কারণ আমরা জানি প্রোটিন তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে। কোন অ্যামাইনো অ্যাসিডের পর কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে, এটাই কিন্তু এমআরএনএ নিয়ে আসছে, এই জন্য তার নাম মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ আসলে কি আছে? এমআরএনএতে আছে তুমি যে প্রোটিনটা তৈরি করতে চাও, সেই প্রোটিনটা কোন কোন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কারণ আমরা জানি প্রোটিন তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে। সেই অ্যামাইনো অ্যাসিডগুলা কে ধরে নিয়ে আসবে? টিআরএনএ ধরে নিয়ে আসবে, এই জন্য তার নাম ট্রান্সফার আরএনএ, ঠিক আছে। এবং এই যে দেখো, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা করে টিআরএনএ থাকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে কি লাগবে? সূচনা কোড লাগবে, AUG, যেটা মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, মনে রাখতে হবে। এই পুরো কাজটা শুরু করার জন্য মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড বা AUG কোডটা লাগে, ঠিক আছে। এবং যে টিআরএনএ এই মেথিওনিন নিয়ে আসবে, সেই টিআরএনএটাকে ইনিশিয়েটর টিআরএনএ বলে। আচ্ছা, তারপর কি লাগবে? 20 প্রকার অ্যামিনো অ্যাসিড লাগবে, যে অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি করা হবে, যেটার জন্য 61টা কোড আছে। রাইবোজোম লাগবে, রাইবোজোম ছাড়া তো হবেই না, কারণ রাইবোজোমই ওই অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করবে। রাইবোজোমের মধ্যে এমআরএনএ টিআরএনএ এসে বসবে। রাইবোজোমে টিআরএনএর জন্য 3টা সাইট থাকে। এ সাইট, যেটাকে অ্যারাইভাল বা অ্যাটাচমেন্ট বলে, যেখানে এসে অ্যামিনো অ্যাসিডটা বসবে। পি সাইট, যেখানে দুটো অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে পেপটাইড বন্ধনী দিয়ে। আর ই সাইট বা এক্সিট সাইট, যেটা থেকে অ্যামিনো অ্যাসিডটা বের হয়ে চলে যাবে, টিআরএনএটা বের হয়ে চলে যাবে। আর একটা অ্যাক্টিভেটিং এনজাইম লাগবে, যে অ্যাক্টিভেটিং এনজাইমের নাম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এইটা না থাকলে জীবনে এই কার্যক্রম চলবেই না। এই এনজাইমটার নাম মনে রাখবে, আর কিছু পড়ার না পড়ে এনজাইমটার নাম মনে রাখবে এমসিকিউর জন্য। এই অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস যে এনজাইমটা আছে, সেটাই টিআরএনএর অ্যামিনো অ্যাসিডকে বসার পারমিশন দেয়, ঠিক আছে। এই জিনিসগুলো লাগবে, এটা মনে রাখতে হবে যদি তুমি সৃজনশীল আনসার করতে চাও। তারপরে কি হবে? এখানে 3টা পদ্ধতি, ট্রান্সলেশনের সূচনা, চেইন বৃদ্ধিকরণ এবং সমাপ্তিকরণ। সূচনার মধ্যে কি লিখবা? টিআরএনএ ম্যাথিওনিন নিয়ে রাইবোজোমে যুক্ত হবে, এই কথাটা লিখবা সূচনাতে। তারপরে অনেক কথা আছে, এত কিছু পারবা না বলতে, তুমি যেটা বলবা এরপরে পি সাইট, এ সাইট এবং ই সাইট থাকে, এটুকু খালি বলবা। তারপরে বলবা বর্ধিতকরণ। বর্ধিতকরণে কি বলবা? যে সহজ করে লিখবা। বর্ধিতকরণে এত ব্যাখ্যা তুমি দিতে পারবে না, এই চিত্র তুমি আঁকাইতেও পাবা না, এই চিত্র দরকারও নাই।
তুমি বলবা যে একটা পর একটা অ্যামিনো অ্যাসিড আসবে, অ্যামিনো অ্যাসিড এসে কে নিয়ে আসবে, অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে টিআরএনএ, সে এসে রাইবোজোমের এ সাইডে বসবে, পূর্বের এ সাইডে যে ছিল টিআরএনএ সেটা পি সাইডে যাবে, পি সাইডে টিআরএনএ চলে যাবে ই সাইডে, এভাবে করে চলতে থাকবে স্টপ কোড না আসা পর্যন্ত। কোন পর্যন্ত? স্টপ কোড না আসা পর্যন্ত। ঠিক আছে, ই সাইডে আসলে চলে যাবে। এবার আসলে স্টপ কোড, যখন সব কাজ শেষ হয়ে যাবে, যদি কোনো কারণে কোনো রাইবোজোমে এ সাইটে ইউএএ ইউজিএ ইউএজি পৌঁছায়, তখন সেটা স্টপ, তখন পুরো কার্যক্রমটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। এবং এ সাইডে যুক্ত হলে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিসের পরিবর্তে রিলিজ ফ্যাক্টর তৈরি হবে, যে রিলিজ ফ্যাক্টর এই পুরো কার্যক্রমটাকে বন্ধ করে দিবে। তুমি যদি চাও এটুকু লিখে আনসার করতে পারো, আমি এটাকে রিকমেন্ড করি না, এটা আসলে একটু প্যারাদায়ক। হঠাৎ করে নতুন কেউ এটা শিখতে পারবে না, যারা আমার কাছে একাডেমিক সাইকেলে প্রথম থেকে পড়ছে তারা এটা পারবে। তারপরেও তোমাদের আমি একটু বলি, কারোর যদি এটা শেখার খুব ইচ্ছা থাকে, কেউ যদি চাও যে না ভাই আমি এটা শিখতেই চাই, তা তোমাদেরকে আমি আসলে এটা আনসার করা তো রিকমেন্ড করি না, তারপরেও তুমি যদি শিখতেই চাও তাহলে আমি তোমাদেরকে একটা ক্লাস দেখাই দিই। ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবা হাসনাত শুভ্র, তারপর আমার চ্যানেলে চলে যাবা। আমাদের সবথেকে বড় যে চ্যানেলে চলে যাওয়ার পরে দেখবা একটু দূরে গেলেই কোষীয় গঠনের একটা ক্লাস পাবা। এই যে কয়েকটা ভিডিও পার করলেই 1 2 3 4 5 6 7 8, এই দেখো কোষীয় গঠনের 7.5 ঘন্টার একটা ভিডিও আছে, 7.5 ঘন্টার ভিডিও আছে। এই 7.5 ঘন্টার ভিডিওর একটা পর্যায়ে এসে পুরো ট্রান্সলেশনটা তুমি এখানে পাবা। এই দেখো এইভাবে পড়াইছি, একটু আগে যেটা পড়াইছি এটাই পড়াইছি। দেখো একই কালো শার্ট পরে পড়াইছি, এই দেখো, এই যে দেখো, এই যে একটু আগে এইগুলোই তোমাদের পড়াইছি, রিভার্স ট্রান্সক্রিপশন দেখাইছি, এই যে ট্রান্সলেশন দেখো তোমাকে ধরে ধরে আনতে হবে। আচ্ছা, এখন রাইবোজোমের ব্যাপারটা তোমাকে একটু বুঝাই দিই, রাইবোজোমের ব্যাপারটা কেমন হয়। 60S এই খণ্ডটা কি আত্মগতা সার্ফেস এরিয়াটা যখন সে প্রোটিন তৈরি করবে তখন সে কানেক্ট হয়ে যাবে, তো এইটা একাডেমিকের জন্য ঠিক আছে, অ্যানিমেশন দিয়ে দেখাইছি। এখন তুমি পরীক্ষা হলে এই চিত্র আঁকাবে কিনা, মাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক, আর এটা হচ্ছে টেপ, তুমি পরীক্ষার সময় এই চিত্র আঁকাবে কিনা সেটার উপর ডিপেন্ড করে তোমার ডিসিশন নিচ্ছ, তুমি ডিসিশন নিবা তুমি এটা শিখবা কিনা, এরকম একটা চিত্র আঁকাইতে হবে। তো আমি মোটামুটি মনে করি যে এত চিত্র আঁকায় এত কষ্ট করার দরকার নাই, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যেটুকু দাগাই দিয়েছি এটুকু খালি লিখবা তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করে দেখাই আসলে কি হয় ঘটনাটা, দেখাই তোমাদের। দেখো এমআরএনএ লাগবে, 20 প্রকার অ্যামিনো অ্যাসিড লাগবে, টিআরএনএ লাগবে, রাইবোজোম লাগবে, স্টার্ট কোড লাগবে, স্টপ কোড লাগবে, অ্যাক্টিভেটিং এনজাইম লাগবে, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস। তারপর দেখো কি পড়াইছি, এরকম এটা হচ্ছে রাইবোজোম, দুটো সাইড থেকে 40 আর 60, দুটো মিলে 80। এই 40 আর 60-র মধ্যে এই যে বড় খণ্ড ছোট খণ্ড, ঠিক আছে। এবার দেখো এই যে পুরো প্রসেসটা তোমাদের দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে ইনিশিয়েটর টিআরএনএ, এই যে টি এর মতো শেপ হচ্ছে টিআরএনএ, সে হচ্ছে এইউজি ধরে নিয়ে আসছে, মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে এমআরএনএটা, এই যে রাইবোজোমের ছোট খণ্ড, সেটার উপর এইউজি এসে বসছে, এই যে ই সাইট, পি সাইট, এ সাইট, এই হচ্ছে বড় খণ্ড, এই হচ্ছে ছোট খণ্ড। বড় খণ্ডের মধ্যে ই সাইট, পি সাইট, এ সাইট থেকে, এ মানে অ্যারাইভাল মানে আগমন, পি মানে পেপটাইড চেইন তৈরি, আর ই মানে এক্সিট, বের হয়ে যাওয়া। তো এই ইউজে এসে বসছে, ভালো কথা। পুরো ভিডিওটা দেখে নিতে পারবা তোমার যদি খুব জানার ইচ্ছা থাকে। এই দেখো, এই যে মেথিওনিন, এই যে অ্যান্টিকোডন, এই যে এখানে বসবে, এই যে বসে গেছে, দেখছো বসে গেছে, এই যে মেথিওনিন এসে এখানে বসছে, ঠিক আছে। যে পি সাইডে, এই সাইডে আসছে, পরে পি সাইডে গেছে। এবার দেখো আরেকটা অ্যামিনো অ্যাসিড আসছে, দেখো আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে, এই যে দেখো আরেকটা অ্যামিনো অ্যাসিড এই সাইডে বসছে, এর মাথায় একটা অ্যামিনো অ্যাসিড নয়, যে টিআরএনএ এই সাইডে বসছে, এই যে এটা টিআরএনএ, এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডকে এভাবে যুক্ত করে দেওয়া হবে। এই যে দেখো যুক্ত হয়ে গেছে অ্যামিনো অ্যাসিডটা, অ্যামিনো অ্যাসিড দেখো যুক্ত হয়ে যাবে। খেয়াল করে অ্যামিনো অ্যাসিড পৃথক ছিল, এই যে এটা, এই যে এটা, এই দেখো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেল, পি সাইডে যুক্ত করবে। এবার এটা সামনে চলে আসবে, দেখছো রাইবোজোমটা সামনে চলে আসবে, এমআইএন উপর রাইবোজোমটা চলবে। খেয়াল করো, রাইবোজোম আগে কিন্তু পিছনে ছিল,
হঠাৎ করে দেখবার রাইবোজোম সামনে চলে যাবে, দেখো এই যে রাইবোজোম সামনে চলে আসছে, ঠিক আছে, সামনে চলে আসছে। সামনে আসার পরে আরেকটা অ্যামিনো অ্যাসিড আসবে, এই যে আরেকটা অ্যামিনো অ্যাসিড আসছে, সেম পির সাথে যুক্ত হয়ে যাবে, খেয়াল করো এই যে আরেকটা অ্যামিনো অ্যাসিড আসছে এই সাইডে এবং পি সাইডে চলে গেছে এবং আগেরটা ইতে চলে গেছে, ইতে এসে পরে বের হয়ে যাবে। এইভাবে করে একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা এসে 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 সামনে খেলে যুক্ত হতে থাকবে, এই দেখছো সামনে খেলে যুক্ত হতে থাকবে, দেখছো। এভাবে করে যেখানে শেষ সমাপ্তি, এই সমাপ্তি, তখন এখানে রিলিজ ফ্যাক্টর আসবে, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস বলে রিলিজ ফ্যাক্টর আসবে, রিলিজ ফ্যাক্টর এসে বের করে দিবে একটা পর একটা, একটা পর একটা, একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেছে এবং এটাই পরিণত হবে প্রোটিনে। এই হচ্ছে পুরো জিনিস। এখন এইভাবে চিত্র আঁকাইতে হয়, এই যে এই পুরো জিনিসটা, এই যে 60, এই যে অ্যামিনো, এটা হচ্ছে এমআরএনএ, তারপরে এবার ইপি আঁকাইতে হয়, তারপরে যে টিআরএনএ, টিআরএনএ এসে বসলো, এই যে আরেকটা টিআরএনএ এসে বসলো, তারপর দেখো একটা পর একটা টিআরএনএ যুক্ত করছে, এতগুলো চিত্র। আমি মনে করি যে এইটা যদি কারো খুবই ইচ্ছা থাকে যে আমি খুব দেখাইতে চাই, তাহলে সে এভাবে আঁকাবে, বাট আমি এটা আসলে মনে করি না পড়ার কোনো মানে আছে, জায়গা কখনো পাবো না। এভাবে করে একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, সেটা পরিণত হবে প্রোটিনে, একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে প্রোটিনে তৈরি হবে, দরকার নেই। সো এই জন্য আমি এটা রিকমেন্ড করি না। ওকে ডান। এবার আসো, এখান থেকে অ্যান্টিবায়োটিকের নামগুলো পড়বা। 5টা অ্যান্টিবায়োটিক আছে, ক্লোরোমাইসিন, ইরিথ্রোমাইসিন, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন। এই অ্যান্টিবায়োটিকগুলোর কাজ পড়বা, তাহলে এটা এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য অ্যান্টিবায়োটিকগুলোর কাজ পড়বা। আর ট্রান্সলেশন থেকে তেমন কোনো এমসিকিউ আসে না, ঠিক আছে। ট্রান্সক্রিপশন পড়লেই চলবে, অ্যাপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন পড়লেই চলবে। ট্রান্সলেশন থেকে আহামরি তেমন কিছু আসে না, দরকার নেই, এটা প্যারা নেওয়া দরকার নেই, কারণ তোমার এখন সামনে বোর্ড পরীক্ষার্থী। আমি আমার একাডেমিক কোর্সগুলোতে তোমরা জানো ছিল না, আমার 25 বছর সাইকেলে এখানে কারা কারা ছিলাম, সুন্দর করে পড়াইছিলাম, দেখছো তো। সো এখানে আমি এখানে লোড দিতে চাই না তোমাদের উপর, কারণ যে জিনিসটা আসবে না, শুধু শুধু আসলেও তোমার টাইম নষ্ট হবে, এরকম প্রশ্ন আনসার করা থেকে না করা ভালো। সংক্ষেপে তুমি যদি লিখে দিয়ে আসতে পারো যেটুকু বইয়ে আছে তাহলে চলবে, ঠিক আছে। আচ্ছা গেল, এই যে কেন্দ্রীয় প্রত্যয় অলরেডি পড়াই ফেলছি, ট্রান্সক্রিপশন। এই যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এটাকে বলে কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা, এটা তোমাদের অলরেডি পড়াই দিছি। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এটাকে বলে কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা, শেষ। জিন, জিন থেকে কি কি পড়বা দেখো, জিন থেকে এটা পড়তে হবে, জিন প্রকাশের একক, রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন। মেইনলি যেটা জিন সেটাকে বলা হয় জিনের কার্যকরী একক বা সিস্টন, যেটাকে আমরা মেইনলি জিন বলি। ঠিক আছে। রেপ্লিকন, রেপ্লিকেশন, ডিএনএ যেটুকু জায়গায় রেপ্লিকেশন হচ্ছে এটাকে রেপ্লিকন। মিউটন বা মিউটেশন, ডিএনএ যেটুকু জায়গায় মিউটেশন হয়েছে ওইটুকু বলা হয় মিউটন। আর রেকন, ডিএনএ যেটুকু জায়গায় রিকম্বিনেশন হয়েছে এটাকে বলা হয় রিকন। রিকম্বিনেশন মানে কি, তুমি একটা ডিএনএর মধ্যে একটা ডিএনএ যুক্ত করলা, এটাকে কি বলবে, রিকম্বিনেন্ট ডিএনএ, ওইটা হচ্ছে রেকন। ডিএনএর মধ্যে কোনো একটা জায়গায় কিছুটা চেঞ্জ হয়ে গেছে, মিউটেশন হয়েছে, চেঞ্জ মানে কি মিউটেশন, তাহলে ওটা হচ্ছে মিউটন। রেপ্লিকন, ডিএনএর যেটুকু জায়গায় রেপ্লিকেশন চলতেছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে রেপ্লিকেশন বলে, ওটা রেকন। আর ডিএনএ যেটুকু জায়গায় মেইন কাজ করতেছে, মেইন অর্থ প্রকাশ করতেছে, কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এটা হচ্ছে সিস্টন। ঠিক আছে। আচ্ছা, ফ্রি ক্লাস আর মেইন ক্লাসের মধ্যে একটা কথা বলতেছো না তোমরা, যা ফ্রি এফআরবি থেকে ফ্রি ক্লাস ভালো না, ব্যাপারটা এরকম না। এফআরবিতে আমি জাস্ট পরীক্ষা যতটুকু লাগবে এতটুকু পড়াই, আর ফ্রি ক্লাসে বা আমার একাডেমিক সাইকেলে বা ইউটিউবে সব পড়াই। 2024 ব্যাচে বা 2025 ব্যাচে আমি যা পড়াইছি, 26 ব্যাচে তার থেকে আরো অ্যাডভান্স জিনিস পড়ছে একাডেমিকে, এটা স্বাভাবিক, ডে বাই ডে সব কিছু আপগ্রেড হয়, ক্লাস লেকচার আপগ্রেড হয়। কিন্তু এফআরবিতে জাস্ট পরীক্ষা যেটুকু আসবে এটুকু পড়াই। এফআরবিতে গান গায়া বুঝায়া বেসিক ক্লিয়ার করে লাভ নাই, তোমাকে আমার সেটুকু পড়াইতে হবে যেটুকু পরীক্ষায় আসে। তোমার কম্প্যাক্ট সিরিজের বই আছে না তোমার কাছে, এফআরবি কম্প্যাক্ট সিরিজের বই, এই যে কম্প্যাক্ট সিরিজের বইটা, এটা বের করে দেখো তো কি কি প্রশ্ন আসছে এই পর্যন্ত, তাহলে তোমরা বুঝতে পারবা তো তোমার জন্যে ট্রান্সলেশন কতটুকু দরকার। ঠিক আছে, তোমার জন্য ট্রান্সলেশন কতটুকু দরকার। সর্বোচ্চ প্রশ্ন আসছে ট্রান্সক্রিপশন থেকে, এবং এটা পেজ নাম্বার 16-তে 21 নাম্বার প্রশ্ন।
যেখানে ট্রান্সক্রিপশন কেমনে হয় এটা দেখানো হয়েছে। এবং 20 নম্বর প্রশ্নও ডিএনএ থেকে আরএনএ কেমনে তৈরি হয় এটা দেখানো হয়েছে। আরএনএ থেকে প্রোটিন তৈরি করার কোনো প্রসেস কিন্তু আমার জানা মতো আমি এই বইয়ের মধ্যে সেভাবে আমি দেইনি, ঠিক আছে। যেটুকু আসছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, ঠিক আছে। তো প্রোটিন তৈরি পদ্ধতি যদি আমার বোর্ড পরীক্ষায় এভাবে গুরুত্বপূর্ণ নাই হয়, ঠিক আছে, তাহলে আমার কি দরকার? সর্বোচ্চ যে প্রশ্নটা আমি দিছি সেটা হচ্ছে টিআরএনএর গঠন। টিআরএনএর গঠনটা তোমাদের দিছি। তাছাড়া ডিএনএ থেকে আরএনএ কেমনে তৈরি হয়, প্রোটিন কেমনে তৈরি হয়, প্রোটিন কেমনে তৈরি হয় এটা আমি দিই নাই, দরকার নাই, ঠিক আছে। একটা জায়গায় আছে অল্প করে সেটা বর্ণনা করা হয়েছে, একটা প্রশ্ন আছে যেখানে অল্প করে বর্ণনা করা হয়েছে, অল্প করে। আমি তোমাদের বলতেছি সেটা কত নাম্বার, দাঁড়াও। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, প্রশ্ন নম্বর 17তে একটু আছে, প্রশ্ন নম্বর 17তে একটু আছে, 17-4 ওরা দেখতে পারো। আরেকটা আছে হচ্ছে সৃজনশীল নাম্বার 20-4, ঠিক আছে, 20-4টা ওইখানে দেখতে পারো। ওকে। অনেকে প্রশ্ন করো যে ভাই এই চ্যাপ্টার স্কিপ করবো কিনা, কেন করবা? এই দুই একটা জিনিসের জন্য কেন করবা? প্রথমে মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, ওগুলো তো সহজ, ওগুলো আনসার করবা। হ্যাঁ, ওই যে 20 নাম্বারটায় আছে, 20 নাম্বারটায় আছে, ওইখানে অল্প করে লিখছি, কিন্তু ওই অল্প করে লিখবা যদি কখনো আসে পরীক্ষায়। এত বড় চিত্র তুমি কুলাইতে পারবা না। আচ্ছা দেখো, কয়েকটা জিনের নাম দিচ্ছে লিথাল জিন, যে জিনের কারণে কোনো জীব মারা যায় তাহলে লিথাল জিন। অনকোজিন, যে জিনের কারণে ক্যান্সার হয় এটাকে অনকোজিন। সেক্স ক্রোমোজোমাল জিন, এক্স এবং ওয়াই ক্রোমোজোমে যে জিন থাকে ওটাকে সেক্স ক্রোমোজোমাল জিন বলে। ট্রান্সজিন, উদ্ভিদ থেকে প্রাণীতে বা প্রাণী থেকে উদ্ভিদ নিয়ে একটা জিন যদি আরেকটা জিনে ট্রান্সফার করো তা ট্রান্সজিন। খণ্ডিত জিন, যে জিনের সাথে ইন্ট্রন এক্সন দূরেই থাকে ওটাকে খণ্ডিত জিন বলে, যেমন প্রি এমআরএনএ ইনি ইন্ট্রন এক্সন দূরেই ছিল। সিউডোজিন, ডিএনএর যে অংশটুকু নিষ্ক্রিয় থাকে এটাকে বলে সিউডোজিন। অটোজোমাল জিন, অটোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম বাদে বাকি যেগুলো সেগুলোর মধ্যে যে জিন থাকে ওটাকে অটোজোমাল জিন। ওয়াই ক্রোমোজোম যে জিন ধারণ করে সেগুলো বলে হেলাড্রোনিক জিন, হেলান্ড্রিক জিন। আর লিঙ্ক জিন, যখন দুইটা জিন একসাথে মিশে থাকে, যখন দুটো জিন ক্রোমোজোমে একই সাথে মিশে থাকে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় দুটোই, তো এটাকে বলা হয় লিঙ্ক জিন। লিঙ্ক জিন কি? দুইটা জিন একটা ক্রোমোজোমে, দুইটা জিন একই সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, ঠিক আছে এটা। আচ্ছা আরেকটা আছে প্রকৃত কোষের জিন, এগুলো সব দরকার নাই। যে এই যেটা আমি খুঁজতেছিলাম, আদি কোষের জিন প্রকাশের একক। আদি কোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। 4টে অংশ নিয়ে অপেরণ তো, এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। 4টা: গাঠনিক জিন, প্রমোটর জিন, অপারেটর জিন, রেগুলেটর জিন। এটা আমি তোমাদের মনে রাখার টেকনিক বলি। গাঠনিক জিনটাকে মনে রাখো এটা বাসের মতো করে, বাসের পুরো বডিটা হচ্ছে ধরো গাঠনিক জিন। বাস যে চালায় সে ড্রাইভার, সে বাসকে অপারেট করে, তাহলে সে হচ্ছে অপারেটর জিন। তাহলে যে গাঠনিক জিনকে চালায়, যে গাঠনিক জিনকে যে চালায়, তাহলে গাঠনিক জিনটাকে বাসের ড্রাইভারকে অপারেটর জিন। এবার দেখো বাসের ড্রাইভারের সাথে একটা হেল্পার থাকে যে বাসের ড্রাইভারে উদ্দীপিত করে যে ওস্তাদ ডানে নেন, ওস্তাদ বামে নেন, ওস্তাদ বামে প্লাস্টিক বলে না। সে ওস্তাদকে কি করে? ওস্তাদকে স্টিমুলেট করে, ওস্তাদকে প্রমোট করে, উদ্দীপনা দেয়। তাহলে সে হচ্ছে প্রমোটর জিন। প্রমোটর জিন কি? অপারেটরকে উদ্দীপনা দেয়। এখন ওস্তাদ যখন উল্টাপাল্টা জায়গায় লাগাই দেয়, ওস্তাদ যখন কোনো জায়গায় লাগাই দেয় হুট করে, তখন কি হয়? মারামারি শুরু হয়ে যায়, সড়ক অবরোধ হ্যান ত্যান। তখন কি করে? মালিক সমিতি বসে একসাথে, অর্থাৎ বাসের মালিকরা একসাথে বসে হরতাল লাগায় দেয়, উল্টাপাল্টা কাম যত সব। তাহলে পুরো বাস চালক সমিতিকে কে নিয়ন্ত্রণ করে? মালিক সমিতি, তাই না? সমিতি নিয়ন্ত্রণ করে। তারা কি? তারা হচ্ছে নিয়ন্ত্রক, তারা রেগুলেটর, তারা রেগুলেট করে। সে সব কিছুকে নিয়ন্ত্রণ করে। যে কি করে? ড্রাইভারকে নিয়ন্ত্রণ করে, চালককে নিয়ন্ত্রণ করে যে তুই আর বাস চালাবি না, তোর চাকরি শেষ। বা ওস্তাদদের বলবে বাস বন্ধ। হ্যাঁ কি বুঝো না? মালিকরা কি করে উল্টাপাল্টা। তাহলে বাসের বডি হচ্ছে গাঠনিক জিন, সেই গাঠনিক জিনকে চালাবে হচ্ছে চালক জিন বা অপারেটর জিন অর্থাৎ ড্রাইভার।
ড্রাইভারের উদ্দীপনা দিবে কে? রেগুলেটর জিন, প্রমোটর জিন উদ্দীপনা দিবে। আর চালককে কে কন্ট্রোল করবে? মালিক সমিতি অর্থাৎ রেগুলেটর। রেগুলেটর সে চালককে কন্ট্রোল করবে, ড্রাইভারদের কন্ট্রোল করবে। কমপ্লেক্স সিরিজের বই একাডেমিকের জন্য এনাফ। হ্যাঁ, একাডেমিকের জন্য এনাফ। অনেকগুলো এমসিকিউ উপরে তুমি যা পাবা সবটাই ওই কমপ্লেক্স সিরিজের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এবার ছিল জেনেটিক কোড। জেনেটিক কোডটাকে আমি সংক্ষেপে তোমাদেরকে পড়াই দিই। জেনেটিক কোড থেকে এত কিছু আসে না পরীক্ষায়, আমি সংক্ষেপে তোমাদের পড়াই দিই জেনেটিক কোডটা কি। ওই যে এমআরএনএ টিআরএনএ যে অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে ধরে নিয়ে আসছে, এই ধরে ধরে আনার জন্যে তিনটি নিউক্লিওটাইডের খান নিয়ে বা তিনটি নিউক্লিওটাইড নিয়ে হয় ট্রিপলেট। তিনটি নিউক্লিওটাইড নিয়ে হয় ট্রিপলেট। এখন ডিএনএ এর ট্রিপলেটকে বলে জিন। ডিএনএ এর কাছে যেটা আছে সেটা হচ্ছে জিন। যদি এমআরএনএতে হয়, এমআরএনএ ট্রিপলেটকে বলে কোড বা কোডন। আর টিআরএনএ এই এমআরএনএ থেকে নিয়েই কপি করে, টিআরএনএটাকে বলা হয় অ্যান্টাইকোডন। অ্যান্টাইকোডন, কারণ এমআরএনএ এর উল্টা হচ্ছে টিআরএনএ, এই জন্য অ্যান্টাইকোডন। এখন দেখো, কোডন তৈরি করতে গেলে তিনটা খাল লাগবে, যেমন AUG, তার মানে তিনটা নিউক্লিওটাইড, অ্যাডেনিনের নিউক্লিওটাইড, ইউরাসিলের নিউক্লিওটাইড আর গুয়ানিনের নিউক্লিওটাইড। এটা একটা অর্থ প্রকাশ করে, একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তার নাম হচ্ছে মেথিওনিন। এরকম অ্যামিনো অ্যাসিড আছে 20টা, যেটাতে প্রোটিন তৈরি হয় একটা পর একটা যুক্ত হয়। এখন দেখো, 3টা করে অ্যামিনো অ্যাসিড তুমি নিতে পারবা, এর বেশি না। তুমি 3টা করে অ্যামিনো অ্যাসিড তুমি নিতে পারবা, এর বেশি তুমি নিতে পারবা না। এবং তোমার কাছে 3টা করে ক্ষার নিতে পারবা। তোমার কাছে ক্ষার আছে কয়টা? তোমার কাছে ক্ষার আছে কয় রকমের? 4 রকমের। তোমার কাছে ক্ষার আছে কয় রকমের? 4 রকমের। 4 রকমের ক্ষারকে তুমি কয় বিন্যাসে ইউজ করতে পারবা? 3টা করে বিন্যাস নিয়ে ইউজ করতে পারবা সর্বোচ্চ। তাহলে 4 কিউব। 4টা ক্ষারকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল, একটার জন্য তুমি কয়বার করে নিতে পারবা? 3বার করে নিতে পারবা। তাহলে 4 কিউব, এর বেশি তুমি পাবা না। ওকে, তাহলে কত হয়? 64। 64টা সিকোয়েন্স সম্ভব বা 64টা কোডন বানানো সম্ভব, যেটা এমআরএনএ আর টিআরএনএ ইউজ করবে। এই 64টার মধ্যে আবার 3টা আছে যেটা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। সেটা কি? ইউএএ, ইউজিএ আর এটা হচ্ছে ইউএজি। এই 3টি হচ্ছে স্টপ করে। এই 3টি কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, বরঞ্চ স্টপ করে। ঠিক আছে, স্টপ করে। তাহলে এই 3টাকে বাদ দিলে কটা থাকে? 61 কোডন। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য এমআরএনএ টিআরএনএ 61টা কোডনকে ব্যবহার করে। এই হচ্ছে কোডন বা জেনেটিক কোড। এটাই কোডন বা জেনেটিক কোড। এটাই এই হিসাবে তোমাদের দেখাই দিলাম। সৃজনশীল আসে না, এগুলো এমসিকিউতে আসে। এগুলোই বলছে এখানে যে কোডনের সংখ্যা। ডিএনএ এবং আরএনএ অণুতে 4 ধরনের ক্ষার থাকে, এটিজিসি বা ইউজিসি, এবং প্রোটিন তৈরি করার জন্য অ্যামিনো অ্যাসিড লাগে 20টি। 4টি করে অ্যামিনো অ্যাসিড কোডেড হবে, 16টি বাকি থেকে যাবে। আচ্ছা, 3টি বেসকে একসাথে গুচ্ছবদ্ধ করলে কম্বিনেশন দ্বারা 64টি, যা 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারবে। তার মধ্যে আবার 3টি সমাপ্তি কোড, যারা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। এই 3টাকে বাদ দিলে কোড থাকে হচ্ছে 61টা, যার মধ্যে একটা সবসময় মেথিওনিনকে ইন্টিগ্রেট করবে। এটাই। আর ট্রিপলেটের কথা এখানে বলে দিচ্ছে অনেক আগেই, আমি তোমাদের বলে দিছি ট্রিপলেটের এখান থেকে দরকার নাই, এগুলোর কিছুই লাগবে না। এই দেখো, এই যে এই 4টা, এই 4 কি মুখস্থ করবা না? এই 4টার মধ্যে কি কি পড়বা? AUG, UA, UAG, UGA এটা স্টপ করে, আর AUG স্টার্ট করে। এই যে AUG স্টার্ট করে। মাঝে মাঝে 2-1টা প্রশ্ন এমসিকিউতে আসছিল, সেটা হচ্ছে AAA লাইসিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, UU ফিনাইলঅ্যালানিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে,
একটু পড়ে নিও। আর সেরিনকে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে হচ্ছে ইউসিসি ইউসিএ, এই কয়টা মাঝে মাঝে আসছিল, আমি দেখাই দিলাম। আরেকটা জিনিস, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, সরি জেনেটিক কোডের বৈশিষ্ট্যটা চাইলে পড়তে পারো যদি কখনো আসে, সৃজনশীলে চান্স কম, বাট পড়ে নাও এমসিকিউর জন্য। যে জেনেটিক কোড 64টা ট্রিপলেট দিয়ে তৈরি, এর বেশি না। একাধিক কোডন মিলে কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা হয়। যেমন ধরো এখানে 4টা কোডন লাগছে একটা অ্যামিনো অ্যাসিড অ্যালানিনকে নির্দেশ করতে, কিন্তু যে একবার ব্যবহার হয়ে যাবে সে অন্য কারোর জন্য ব্যবহার হবে না। তার মানে কি, একটা দিয়ে একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা যেতে পারে, বা 4-5টাও লাগতে পারে একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে। অর্থাৎ একাধিক কোড দিয়ে একটা অ্যামিনো অ্যাসিডকে বোঝানো যেতে পারে, বাট একটা কোড একবার ব্যবহার হয়ে গেলে সে অন্য কোনো অ্যামিনো অ্যাসিডের জন্য ব্যবহার হবে না। এটাই বলছে যে একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবে না। কোডন নিউক্লিওটাইড কখনো একটার সাথে একটা ওভারল্যাপ করবে না, অর্থাৎ সিকোয়েন্স কখনো নষ্ট করবে না, নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী যাবে, এই যে এভাবে যাবে, একটার মাঝখানে একটা ঢুকবে না কখনো। কোডন যেন সার্বজনীন, মানে এইউজি সবার জন্য মিথিউনিন, সেটা আম জাম কাঁঠাল লিচু ভুট্টা মাছ মাংস দুধ ডিম সব কিছুর জন্যই প্রযোজ্য। জেনেটিক কোড সর্বদা 3 অক্ষর বিশিষ্ট হয়, এইউজি দিয়ে শুরু হয় আর এইগুলো দিয়ে শেষ হয়, শেষ। একটু ব্যতিক্রম মাঝে মাঝে দেখা যায়, ইউএএ আর ইউএজি বন্ধ করার বদলে কিছু কিছু প্রোটিস্টায় গ্লুটামিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যেটা সার্বজনীন নিয়মকে মানে সার্বজনীন যে নিয়মটা আছে সেটাকে নষ্ট করে দেয়। যেটা আমরা পড়ছি যে সার্বজনীন কোডগুলো সার্বজনীন, একটা কোড যে 64টা কোড আছে, এই 64টা কোড সকল উদ্ভিদ প্রাণীর জন্যই প্রযোজ্য, সেম জিনিস। তাহলে ইউএএ ইউএজি ইউজিএ বন্ধ করার কথা সকল জীবের ক্ষেত্রেই, কিন্তু কিছু কিছু প্রোটিস্টার ক্ষেত্রে ইউএএ আর ইউএজি বন্ধ না করে গ্লুটামিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এরকম 20টা অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিন তৈরি করার জন্য। এর ফলে কি হলো, সার্বজনীন নিয়মটা ব্যর্থ হইল। ঠিক আছে, এই এবারে আর কিছু নাই। তো আমি আজকে যেটুকু দেখাইলাম এগুলো সৃজনশীল, কিন্তু গতকালকে আমি বলে দিছি তোমাদেরকে, এগুলো যে যে সৃজনশীলগুলো লাগবে আমি গতকালকে তোমাদেরকে কিন্তু বলে দিছি যে এই সৃজনশীলগুলো পড়বা। ঠিক আছে, তো এগুলো বলে দেওয়া হয়েছে, তুমি ওই সৃজনশীলগুলোই পড়বা। এবং আজকে যে সৃজনশীলগুলো দেখাইলাম এগুলো গতকালকে আলোচনা করা হয়েছে, প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। আমাদের আরেকটা ক্লাস লাগবে, যে ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ফ্লুইড মোজাইক মডেল, কোষ প্রাচীর, লাইসোজোম, রাইবোজোম দেখাবো, নিউক্লিয়াস সহ, যেগুলো সৃজনশীলে আসে। এই চ্যাপ্টারে 3টা ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে, এবং তোমাদের তো 2টা প্রশ্ন থাকবেই, একটা প্রশ্ন তো মাস্ট, 2টা প্রশ্ন আসতে পারে। 3 ক্যাটাগরির প্রশ্ন। প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রথম অংশ থেকে, ফ্লুইড মোজাইক মডেল, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই অংশ থেকে একটা প্রশ্ন থাকবেই। আর একটা প্রশ্ন থাকবে নিউক্লিয়াসের পরের যে অংশটা, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। প্রথম অংশ থেকে যে প্রশ্নটা থাকবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলো তোমাকে অবশ্যই আনসার করতে হবে, অনেক সহজ। পরের যে অংশটা ডিএনএ থেকে যে অংশটা, সেখান থেকে যদি ডিএনএর গঠন বা ডিএনএ রেপ্লিকেশন আসে তাহলে তোমরা পারবা, এটা সহজ আছে, আনসার করার চেষ্টা করবা। জেনেটিক কোড আসলেও পারবা, আনসার করার চেষ্টা করবা। ডিএনএ আরএনএ পার্থক্য আসলেও পারবা, আনসার করার চেষ্টা করবা। প্রশ্ন যদি ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন থেকে চলে আসে তখন একটু স্কিপ করতে হবে। তাহলে জাস্ট ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মতো কঠিন পার্টটার জন্য কি তোমার এই পুরো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো মানে আছে বলো তো? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মতো জাস্ট কয়েকটা ছোট্ট সিল্লি পার্ট, এটুকুর জন্য পুরো 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 চ্যাপ্টারটা নষ্ট করার কোনো মানে আছে? আমি তো মনে করি না। তুমি যদি ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন তোমার কাছে খুবই কঠিন লাগে তাহলে ওই পার্টটা তুমি বাদই দিয়ে দাও, ওই পার্ট তোমার দরকারই নেই। তাছাড়া আরও অনেক সহজ পার্ট আছে, সেগুলো দিয়ে তুমি তোমার সৃজনশীল আনসার করো। কি বলছি বুঝছো? ডু লাইক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হোয়াট ডাস। ঠিক আছে, ইন্টেলিজেন্ট স্টুডেন্টরা যা করে সে অনুযায়ী কাজ করো। যেটা পারো না সেখানে তখন মাথা ঘামানোর দরকার নাই। কারো যদি খুব ইচ্ছা থাকে, খুব ডিটেলসে পড়ার ইচ্ছা থাকে, তাহলে সে আমার ওই 7 ঘন্টার ক্লাসের মধ্যে লাস্টের পার্টটুকু ট্রান্সলেশন দেখে আসো, ট্রান্সলেশনটা দেখে আসো, তাহলে শিখতে পারবা। কারণ ধরো তুমি শিখলা ট্রান্সলেশন পার্টটা, তোমার পরীক্ষা আসলো না, তখন তোমার কি লাভ? তবে এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল চলে আসে, যেহেতু শর্ট সিলেবাস, একটা তো আসবেই। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম থেকে যদি আসে এটা বাদ দেওয়া যাবে না। কি বলছি বুঝছো? পরশুদিন তোমাদের সাথে দেখা হবে রাতে, এই চ্যাপ্টার শেষ করে দিব ইনশাল্লাহ। আজকের ক্লাস আমি জানি অনেকের কাছে কঠিন লাগবে, যদি কঠিন লাগে তাহলে ডিএনএর গঠন, ডিএনএ রেপ্লিকেশন পরে বাকিটুকু পড়ার আর দরকার নেই। যদি রেপ্লিকেশন আসতো আসলো, না আসলে বাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর দাগানো বই এটা এইভাবে দরকার নাই, বুঝছো? এমসিকিউ যে যে লাগবে তো বলেই দিছি, আজকে দাগানো বই এলোমেলো, সো এটা দরকার নাই।
আজকে জাগানো বই থেকে খুব আহামরি কিছু পাবা না।